হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ফজরের আজান দিলে আমি জেলের ভিতর যে ছেড়ে থাকি সেটা নামাজ আদায় করে নিলাম। আজ 92 দিন থেকে আমি নীলফামারী জেলে আছি। সকালে সূর্য যখন উঠবে, জেলে ডিউটিরত হাবিলদার আমার ছেলে আসলো। শামীম, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। শোনো, তোমার তো কাল মাগরিবের পর ফাঁসি হবে। তোমার কি কোনো ইচ্ছা আছে? আমার কোনো ইচ্ছা নাই, তবে আমার লাশটা যেন আমার চাচা চাচের হাতে সঠিকভাবে পড়ে, আর কিছুই না। কেন, তোমার বাবা নেই? যদি থাকতো তাহলে তারা আমাকে দেখতে আসতো, আর আপনিও দেখতেন। কেন, কি হয়েছে? আমি যখন ছোট ছিলাম তারা যখন মারা যায়। সরি বাবা। আর এসব বলতে হবে না। শোনো, আর একটা কথা বলি। বিকেলে জেলার স্যার, মৎস্য অফিসার, শিক্ষা অফিসার, আরও অনেক বড় বড় অফিসার আসবে তোমার সাথে কথা বলার জন্য। তৈরি থেকো। আচ্ছা স্যার। হাবিলদার চলে গেল, আমি সেখানেই বসে থাকলাম। যাই হোক, আজ আর কালকের সকালটা মনে হয় দেখতে পারবো, তারপর আর দেখতে পারবো না। কালকেই আমার জীবনের শেষ দিন। এর মাঝে আমার পাশের ছেলের আসামিগুলো বলতেছে। শামীম ভাই, কাল থেকে তাহলে আমাদের সাথে আর থাকছেন না। কাল আপনার ফাঁসি হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই। ভাই, আপনার কথা খুব মনে পড়বে। আপনার মতো ভালো মানুষ জীবনেও দেখি নেই। আপনাকে ছাড়া এই জেলে কেমন করে থাকবো ভাই? আপনি যতদিন থেকে আছেন কাউকে কষ্ট কি জিনিস বুঝতে দেন নাই। সবাইকেই হাসি মুখে রেখেছেন। বাবা শামীম, কিসের জন্য তোমার ফাঁসির রায় হয়েছে আমাদেরকে একটু বলবে? তোমার তো কালকে ফাঁসি হয়ে যাচ্ছে। কি এমন অপরাধ করেছো যার কারণে তোমার ফাঁসির রায় হয়েছে? চাচা বিকালে ডিসি স্যার আরো বড় বড় সরকারি স্যার আসবে। ওনারা চলে গেলে তারপর সব বলবো। আচ্ছা। আমি সেখানেই বসে বসে আল্লাহর নাম জপতে থাকলাম। জীবনে অনেক পাপ করেছি, জানি না উপরওয়ালা আমাকে ক্ষমা করবে কিনা। তবুও তো আমার মালিকের কাছে ক্ষমা চাইতে কোনো সমস্যা নেই। সকালে দুটো রুটি আর পানি ভরা ডাল দিল খেতে। আজ 92 দিন থেকে এখানে সকালে এইসব খাবার খাচ্ছি। এখন খেতে আমার মোটেও কোনো কষ্ট হচ্ছে না। কষ্ট তো বেইমানের জন্য হচ্ছে, যারা আমার সাথে বেইমানি করেছে, যাদের কারণে আজ আমি জেলে আছি, যাদের কারণে আজ আমি ফাঁসির আসামি। আমার যে দোষ নাই তা কিন্তু না, আমি অনেক বড় অপরাধ করেছি, তাই তো ফাঁসি হচ্ছে আমার। বিকালের দিকে ডিসি, মৎস্য অফিসার, শিক্ষা অফিসার, জজ সাহেব, আরো বড় বড় সরকারি লোক আমার কাছে আসলো। সত্যি বলতে এই জেলে তেমন ফাঁসির আসামি খুঁজে পাওয়া যায় না। নীলফামারী জেলাতে যে অপরাধী নাই তা কিন্তু না, তবে আমি মনে হয় ফাঁসির আসামিদের মধ্যে এমন একজন, যাকে দেখার জন্য আর কথা বলার জন্য এনারা এসেছে। আমার ইউনিয়ন বাদেও আশেপাশের আরো ইউনিয়ন খোঁজ করলে মনে হয় ফাঁসির আসামি পাওয়া যাবে না। যখন নাকি আমাকে ফাঁসির রায় দেয়, তখন আমার চাচা চাচের বাড়িতে নাকি অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসছিল, কারণ আশেপাশে তো কোনো ফাঁসির আসামি ছিল না। শামীম, তুমি তো আদালতে সব দোষ তোমার কাঁধে নিয়েছো, কিন্তু যতদিন থেকে তুমি জেলে আছো একদিনও তোমাকে দেখে অপরাধী মনে হয় নাই। আমরা আজ এখানে এতজন এসেছি কী কারণে জানো? তোমার ফাঁসির রায় হলো কেন তা জানতে। জজ সাহেব অবশ্যই আমাদের বলেছে, তবুও তোমার মুখ থেকে শুনতে চাই। স্যার সব বলবো, তবে একটা অনুরোধ আছে। কি বলো? এখানে যত আসামি আছে তারা সবাই জানতে চায় কেন আমার ফাঁসির রায় হলো এবং কেন আমি অপরাধ মাথা পেতে নিলাম। হাবিলদার, সব কয়দিকে ডাকো। তারপর হাবিলদার সব কয়েদিকে জেলের মাছ মাঠে নিয়ে আসলো আমার সামনে, সব সরকারি লোক আর চারিদিকে সব কয়েদি। তাহলে শুনুন সবাই, আমার অতীত। আমি তখন খুব ছোট। আব্বা আর মা দুজন কাজ করে সংসার চালাতো। আব্বা অন্যের জমিতে কাজ করতো, আর আমার মা সে অন্যের খেতে সব কাজ করতো। সত্যি বলতে কি জানেন স্যার, আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে গরিব জেলা যদি থাকে তাহলে আমাদের নীলফামারী জেলা, তারপর লালমনিরহাট জেলা এবং কুড়িগ্রাম জেলা। 1996 থেকে 2005 সাল পর্যন্ত অভাব অনটন কি, তাই জেলার প্রত্যেকটা মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। স্যার, এই 3 জেলার মানুষ বড় গরিব ছিল জানেন স্যার। আমি যখন খুব ছোট তখন দেখেছি পেটের ক্ষুধার জ্বালায় মানুষ কচু সিদ্ধ করে খেয়েছে। এমনই জানেন স্যার, কচুর যে বীজটা বপন করা হয়, সেই বীজ থেকে যে কচু হয়, সেই বীজটাও মানুষ ক্ষেত থেকে নিয়ে এসে সিদ্ধ করে খেয়েছে। শুধু তাই নয় স্যার, এলাকার মানুষ ভাতের যে ফেনা গরুকে খাওয়াতো,
সেই ফেনাকে দিন পার করে দিত, যাকে রংপুরের ভাষায় বলে হাতের মার। স্যার, আমার এখনো মনে আছে আব্বা যখন কাজ থাকতো না তখন না খেয়ে দিন পার করে দিতাম। এমন সময় ছিল আমার মা যার খেতে কাজ করতো তারা যতটুকু খেতে দিত তার অর্ধেক আমাকে খাওয়াতো। জানেন স্যার, আমাদের এই 3 জেলার মানুষ বাংলাদেশের অন্য জেলাগুলোতে গিয়ে কৃষিকাজ বা রিক্সা চালায়। যারা অন্য জেলার মানুষ আছেন দেখবেন এই 3 জেলার মানুষ কৃষিকাজ বা রিক্সা চালানোর জন্য বাইরে যায়। আমাকে আমার মা তখন প্রাইমারি স্কুলে ভর্তি করে দিবে। তখন একটা নিয়ম ছিল, ডান হাত দিয়ে মাথার উপর দিয়ে বা কান ধরতে পারলে তাকে স্কুলে ভর্তি করে নেবে। আমার সাথে আমার বাড়ির পাশের আরো 3 জন ছিল, ওরা 2 জন ভর্তি হতে পারেও আমি পারি নাই। সেই সময় আমাকে আমার মা শিশু শ্রেণী ব্র্যাকে ভর্তি করে দেয় মাত্র 1 বছরের জন্য। যখন আমি ক্লাস 1-এ তখন আমার বাবা মা অভাবের তাড়নায় মারা যায়। তাদের চিকিৎসা করার মতো টাকাও ছিল না। আমার মা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেয়, সেই ঋণের টাকা পরিশোধ করার আগেই তারা মারা যায়। ব্যাংক কর্তৃপক্ষ আমাদের বাড়ি ফিটা নিয়ে নেয়। আমার বাবা মা মারা যাওয়ার পর আমাকে আমার বড় জেঠা আর জেঠি, যাদেরকে আমি বড় আব্বা আর বড় আম্মা বলে রাখি, তারা আমাকে তাদের কাছে নিয়ে যায়। আমি তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে থাকা শুরু করি। আমার বড় আব্বা রংপুর শহরে রিক্সা চালাতো, তার এক ছেলে আর 2 মেয়ে ছিল। তবুও তাদের অভাবের সংসারে আমাকে নিয়ে নেয়। তারা আমার খাওয়া, থাকা, পড়াশোনা সব করে। আমি যখন 3য় শ্রেণীতে পড়ি তখন একটা মেয়ে আমার সাথে বন্ধুত্ব করে, তার নাম সঞ্জিতা। দুজনের বন্ধুত্ব থেকে কখন যে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি তা দুজনের কেউই জানি না। সঞ্জিতারা ছিল অনেক বড়লোক, এক কথায় গ্রামের বড়লোক যাকে বলে। আমাদের দুজনের সম্পর্কটা ছিল একেবারে পবিত্র, আর দুজন দুজনের প্রতি বিশ্বাস আর শ্রদ্ধার। আমাকে বড় আব্বা খাওয়ার জন্য টাকা দিলে সেই টাকা দিয়ে আমি সঞ্জিতার জন্য কোনো না কোনো কিছু নিয়ে যেতাম। আমরা যখন ক্লাস 5-এ পড়ি তো সঞ্জিতা আমাকে বলতেছে, এই শামিম, শোন না, আজকের কোনো ক্লাস করব না। সামনে একটা মেলা বসেছে, সেখানে যাব। নাগরদোলা আছে, কত রঙের বেলুন, জিলাপি, আরো কত কি বের হয়েছে। তুই কি যেতে চাস? আমার খুব ইচ্ছা করছে, কিন্তু আব্বু যেতে দিতে চায়নি বলেই তোকে বললাম। তাহলে চল যাওয়া যাক। আমি সঞ্জিতাকে নিয়ে মেলায় চলে গেলাম। সত্যি তো অনেক কিছুই আছে এখানে, আর কত মানুষ এসেছে। নাগরদোলার দিকে সঞ্জিতা তাকিয়ে আছে। কিরে, তুই নাগরদোলা উঠতে চাস? হ্যাঁ, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই। আমার কাছে 5 দিনের জমানো 10 টাকা আছে। এখানে নাগরদোলায় উঠতে তো 2 টাকা লাগবে। যাও, তাহলে তুমিও ওঠো, আমি টাকা দিতেছি। সঞ্জিতা গিয়ে নাগরদোলাতে উঠলো। আমি নাগরদোলার মালিককে টাকা দিলাম। এভাবে সে 2 বার নাগরদোলাতে উঠলো। সেখানে সঞ্জিতাকে আমাকে চুড়ির দোকানে নিয়ে গেল। তাকে 5 টাকার চুড়ি কিনে দিলাম। তারপর 1 টাকা দিয়ে তাকে একটা বেলুন কিনে দিলাম। ওই, আমার না খুব ক্ষুধা লেগেছে, আমি কোন খাবো? আমার কাছে যে আর কোনো টাকা নেই, আমি এখান থেকে কোন খাওয়া পর্যন্ত যেতে পারবো না। কি করি এখন? আমার কাছে তো কোনো টাকা নেই। তাই জিলাপির দোকানে গিয়ে দোকানের মালিককে বললাম তার কোনো কাজের লোক লাগবে কিনা। দোকানদার বলল লাগবে। তখন তাকে বললো আমাকে কিছু জিলাপি আর সিঙ্গারা দিতে, তাহলে তার সব কাজ করে দেবো। তখন দোকানদার জিলাপি আর সিঙ্গারা আমাকে দিল। আমি সঞ্জিতাকে সেই দোকানে বসিয়ে সেগুলো খেতে দিলাম, আর আমি কাজে লেগে পড়লাম। সঞ্জিতার খাওয়া শেষ হলে মালিককে বলে সঞ্জিতাকে এগিয়ে দিলাম কিছু দূর। সেখান থেকে আবার দোকানে চলে আসলাম, এসে আবার কাজে লেগে গেলাম। যতক্ষণ মেলা ছিল ততক্ষণ পর্যন্ত কাজ করছি। কাজ শেষ হলে আমাকে 10 টাকা আর কিছু বেঁচে যাওয়ার জিলাপি দিল মালিকটা। প্রায় রাত হয়েছে, তখন বাড়িতে গেলাম। এদিকে বড় আব্বা আর বড় আম্মা আমার জন্য অপেক্ষা করতেছে। আমাকে বাড়িতে যাওয়ায় তারা আমার কাছে এগিয়ে এলো। কি রে, সারাদিন কোথায় ছিলি? তোর স্কুলেও খোঁজ করলাম, পেলাম না। সব জায়গাতে খোঁজ করলাম, তোমাকে পেলাম না। এলাকায় ছেলেগুলোকেও জিজ্ঞেস করলাম, কেউ কোনো কিছুই বলতে পারলো না। কোথায় ছিলে সারাদিন? ওই যে ওই পাড়ার বড় মাঠে মেলা বসেছে, সেখানে গিয়েছিলাম একটু। তোর হাতে এসব কি? বড় আম্মা, জিলাপি। জিলাপি কিনার টাকা কোথায় পেলি তুই? তোর কাছে তো কোনো টাকাই নেই, তাহলে এসব কেমন করে পেলি? ওইখানে একটা জিলাপির দোকান ছিল, সেখানে নাকি কাজ করার কেউ ছিল না, তাই কাজ করে দিলাম। তার বিনিময়ে এই 10 টাকা আর এই জিলাপিগুলো দিছে। তোকে আমি কাজ করতে বলেছি নাকি? তোকে খাওয়াই না, টাকা দেই না, কাপড় দেই না? দেওয়া তো, কিন্তু লোকটার কষ্ট সহ্য করতে না পেরে তো তার কাজ করে দিয়েছি। বাবা, আমার নিজের ছেলে মেয়ে তো পড়াশুনো করতেছে, তুই অন্তত পড়াশুনো কর। তোর বাপ মায়ের মতো কি মূর্খ থাকবি তুই সারা জীবন? আমাদের মতো গরিব থাকবি, জীবনে বড় হতে হবে না? আর এমন করবো না বড় আম্মা। যা, টিউবওয়েলে গিয়ে গোসল করে আয়, একসাথে খাবো সবাই। আমি গিয়ে গোসল করে এসে সবার সাথে খেতে বসলাম। খাওয়া শেষ করে একটু পড়তে বসলাম।
পড়া শেষ করে ঘুমিয়ে গেলাম। পরদিন স্কুলে গিয়ে দেখি সঞ্জিতা স্কুলে আসে নাই। তার একটা বান্ধবীকে দিয়ে চিঠি পাঠিয়েছে সে আসবে না জানিয়ে। স্যার ক্লাস করাতে আসলে প্রথমে এসেই কোনো না বলে আমাকে এলো পাথারে মারতে থাকলো। মারা শেষ করে বলতেছে, তুই সানজিদাকে নিয়ে কেন মেলায় গিয়েছিলি? স্যার এমন ভুল আর করবো না। জানিস কালকে সানজিদার বাপ স্কুলে এসে সানজিদাকে না পেয়ে আমাদেরকে কত কথা শুনিয়ে গেছে। তোকে কালকে পেলে তো মেরেই ফেলতো। আমি তো কোনো কিছু করি নাই স্যার। তুই কেন করিস নাই বলতেছি। সানজিদার কাছ থেকে নাকি 100 টাকার নোট নিয়েছিস। আমি কোনো টাকা নেই স্যার। আর আপনাকে কি বলেছে এসব কথা? সানজিদা নিজেই বলেছে তুই নাকি জোর করে সানজিদাকে মেলাতে নিয়ে গেছিলি। নাগরদোলার চুড়ি আর জিলাপি কিনে দেওয়ার নাম করে তার কাছ থেকে 100 টাকা নিয়েছিস। আমি আর কোনো বললাম না। আমার চুপ থাকা দেখে স্যার আমাকে আরো কয়েক ঘা বেদ মারলো। তারপর পুরো ক্লাস আমাকে কান ধরে এক পায়ের উপর দাঁড় করে রেখেছে। আমার তখন অনেক কষ্ট হচ্ছিল, তবে এটা ভেবে শান্তি পাচ্ছি যে সঞ্জিতা কোনো মার খায়নি। স্যারের ক্লাস শেষ হলে ম্যাডাম আসলো, তিনিও আমাকে অনেকগুলো কথা শোনালো। যাওয়ার সময় তো তিনি আমাকে চোর বলেও গেল। তো এইভাবে আমার দিন যেতে যেতে থাকে। কেউ যদি স্কুল না আসি তাহলে কাউকে দিয়ে চিঠি পাঠিয়ে দেই, অথবা কোথাও দেখা করতে চাইলেও কাউকে দিয়ে চিঠি পাঠিয়ে দিয়ে সেই জায়গায় গিয়ে দেখা করতাম। আমরা যখন 5 ফাইনাল পরীক্ষা দেব সেই সময় সঞ্জিতা আমাকে বলে তাকে নাকি একটা নতুন জামা কিনে দেওয়া লাগবে। দেখেন আমি তখন ছোট, কোনো কাজ কাম জানি না। এদিকে সঞ্জিতাও চেয়েছে তাকে নতুন একটা জামা দেওয়া লাগবে পরীক্ষা উপলক্ষে। তাই বড় আব্বাকে বললাম আমি তো পরীক্ষা দেব, আমাকে কিছু লাগবে, নতুন কাপড় কিনবো। তখন বড় আব্বা আমার সাথে করে দোকানে গিয়ে কাপড় নিয়ে দিতে চাইলে আমি তাকে মিথ্যা বললাম আমার বন্ধু বান্ধবীরা যাবে, আমি তাদের সাথে গিয়ে জামা কিনবো। বড় আব্বা আমাকে টাকা দিয়ে দিল। বড় আব্বার কাছ থেকে টাকা নিয়ে পরের দিন আমি সঞ্জিতাকে নিয়ে কাপড়ের দোকানে গেলাম। সঞ্জিতা ওর পছন্দ মতো একটা জামা নিল, আর আমার কোনো নেওয়া হলো না। সেখান থেকে সঞ্জিতাকে তার বাড়িতে পৌঁছে দিলাম। আমি বাড়ি আসার পর বড় আব্বা বলতেছে, কি রে শার্ট কি? আমি না টাকাটা হারিয়ে ফেলেছি। তার জন্য কান্না করা লাগে নাকি? দরকার হলে আমি তোকে আবার নিয়ে দিব শার্ট। আমার আর কোনো লাগবে না বড় আব্বা। এসব পুরাতন কাপড় পরে পরীক্ষা দিবি? ঈদে তো কিনে দিলে, পুরাতন হলো কেমন করে? আচ্ছা ঠিক আছে। তারপর শুরু হলো পরীক্ষা। সঞ্জিতার সাথে প্রতিদিন তার বাবা মা ভাই বোন আসে, আর আমি একাই যাই একাই আসি। ভাগ্যক্রমে সঞ্জিতার সিট আমার সিট একসাথে। প্রথম বাংলা পরীক্ষা ভালো করে দিল, পরে ইংরেজি আর গণিত পরীক্ষায় খাতায় সঞ্জিতা কিছুই লিখতে পারে না। সঞ্জিতা খাতা নিয়ে কান্না করতেছে, তাই আমি নিজে লেখা বাদ দিয়ে সঞ্জিতার খাতায় লিখে দেই, আর আমি পরে দেই লেখি। এভাবে প্রত্যেকটা পরীক্ষা আমরা এভাবেই দেই। রেজাল্ট বের হলে সঞ্জিতার ট্যালেন্ট ফুলে বৃত্তি পায়, আর আমি শুধু পাশ করি। সঞ্জিতা বৃত্তি পাওয়াতে ওর বাবা পুরো গ্রামের মানুষকে মিষ্টি মুখ করায়। আমরা দুজন একসাথে ওই উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি হই। দিন যত যেতে লাগলো সঞ্জিতার আমার ভালোবাসা দিন দিন আরো বেশি হতে থাকে। এখন শুধু সঞ্জিতা আমার কাছ থেকে পড়ে নিলে সঞ্জিতা তার পরিবর্তে আমাকে কিছু না কিছু দেয়। হঠাৎ অষ্টম শ্রেণী সঞ্জিতা আমাকে বলে তাকে নাকি একটা বোরকা লাগবে, সামনে তার জন্মদিন। তাই অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায় আমি টিউশন করা শুরু করি। ভাবতে পারেন সঞ্জিতার বাবা এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার কাছে কেন চায়? সত্য বলতে সঞ্জিতা যদি নতুন কিছু তার জন্য কিনে তাহলে সেটা প্রথমে আমার দেওয়া নেবে, তারপর অন্য কারো, আর এটা দুজনের ভালোবাসার কারণ। অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা চিঠির মাধ্যমে প্রেম করেছি। আমি তখনও সঞ্জিতাকে কখনো খারাপভাবে স্পর্শ করি নাই। আমরা দুজন অষ্টম শ্রেণী পর্যন্ত এই জায়গায় ওই জায়গায় নদী ধান ক্ষেত সব জায়গায় ঘুরে বেরিয়েছি। অষ্টম শ্রেণীর পরীক্ষায় সঞ্জিতা আর আমি একসাথে পাশাপাশি সিটে বসেছিলাম। সবগুলো পরীক্ষাতে সঞ্জিতাকে আমি লিখে দিচ্ছি। সত্য বলতে সঞ্জিতা পড়াশোনা একটু কাঁচা। সঞ্জিতা অষ্টম শ্রেণীতেও বৃত্তি পায়। একসাথে আবারও আমরা বিজ্ঞান বিভাগে ভর্তি হই। আমাদের পড়াশোনা এবং প্রেম অনেক সুন্দর চলতে থাকে। তো দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার সময় সঞ্জিতা আমাকে বলতেছে, শামীম, টেস্ট পরীক্ষা শেষ হলে তো তোর সাথে আর আমার দেখা বা কথা হবে না এই 2 মাস। আরে কথা তো চিঠিতে হবে। দেখ শামীম, ছোট মানুষের মতো কথা বলবি না। আর আমরা এখন আর ছোট নি, আমি চাই দুজনে ফোনে কথা বলবো, বুঝলি? কিন্তু আমার তো ফোন নাই। শোন, তুই আমাকে ফোন নিয়ে দিবি আর আমি তোকে নিয়ে দেবো, বুঝলি? টাকাও তো নাই আমার কাছে, আর ফোন কিনতেও তো অনেক টাকা লাগে। আরে গাধা, আমাকে তুই বাটন ফোন কিনে দিবি, বুঝেছিস? যাদেরকে টিউশন করাস তাদের কাছ থেকে আগাম মাসের টাকা নিবি। আচ্ছা ঠিক আছে, চলো বেল দিয়েছে, ক্লাসে যেতে হবে, নাহলে পরে গেলে খাতা দেবে না। দুজন পরীক্ষা দিলাম। আমি যাদের টিউশন করাই তাদেরকে বলে আগাম মাসের বেতন নিলাম।
তারপর শেষ পরীক্ষার দিন আমি সানজিদার হাতে একটা ফোন তুলে দিলাম, আর সানজিদা আমাকে একটা ফোন দিল। তো ফাইনাল পরীক্ষার আগ অবধি আমরা দুজন শুধু ফোনেই কথা বলেছি। এসএসসি ফাইনাল পরীক্ষার খাতাতেও আমি সানজিদাকে লিখে দিয়েছি। রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত আমরা ফোনে নিয়মিত কথা চালিয়ে গেছি। পরীক্ষার আগে সানজিদা আমাকে একটা অনেক দামি ঘড়ি গিফট করে। রেজাল্ট বের হলে এবার সানজিদা A+ পায়, আমি কোনো রকম পাস করি। শুধু ক্লাসের সবাই জানে সবচেয়ে ভালো ছাত্র আমি, কিন্তু আমি পরীক্ষার খাতায় কিছুই লিখতে পারি না। দুজনে বাড়ির পাশে যে কলেজ আছে সেখানে ভর্তি হলাম। এবার সানজিদা আমার সাথে ফোনে তেমন একটা কথা বলে না, সবসময় পড়া নিয়ে ব্যস্ত থাকে, কারণ তাকে মেডিকেলে চান্স পেতে হবে, তাই এমন পড়াশোনা। তবে আমাদের প্রেমে কেউ ঢোকেনি, আর আমাদের পরিবারও জানে না। তবে কলেজে আমাদের কথা হয়, ফোনেও মাঝে মাঝে কথা হয় আমাদের। কলেজের ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় সানজিদার বড় আপুর বিয়ে হয়। সানজিদার সবাইকে দাওয়াত করলেও আমাকে দাওয়াত করে না, এতে অবশ্য আমি মোটেও মন খারাপ করিনি। বিয়ে হয়ে যাওয়ার পর সানজিদা আবারও কলেজে আসতে শুরু করে দেয়। সব বন্ধু বান্ধবী বলা শুরু করে বিয়ে বাড়িতে নাকি সানজিদা তার বোনের দেবরের সাথে উড়াধুরা নৃত্য করেছে। এই তোর সাথে কথা আছে। বল, কি বলবি? তুই আর আমি কি এখনো সেই ছোট আছি? না, কিন্তু কেন? এখন থেকে তুই আমাকে তুমি আর আমি তোকে তুমি বলবো। ঠিক আছে। তো সেদিনের পর থেকে দুজন দুজনকে তুমি বলি। সানজিদার সাথে আমার ভালোবাসার সম্পর্ক হওয়ার পর থেকে তার কাছ থেকে বাবা মায়ের ভালোবাসা পেয়েছি, তাই তো আমার আব্বার আর মায়ের কথা তেমন মনে পড়ে না। শামিম, আমাকে একটা স্মার্টফোন নিয়ে দাও না। কত টাকা দাম? এই তো 8,000 টাকা দাম। এত টাকা? এরকম করে আছো কেন, কি হলো? এত টাকা তো আমার কাছে নাই। কত আছে? 5,000 টাকা? শোনো, তোমাকে একটা কথা বলি। বিয়ের পর তো আর তুমি আমি তোমার বড় আপুর বাড়িতে থাকবো না, তাই এখন থেকে টাকা রোজগার করা শুরু করো। জমি কিনো, তারপর বাড়ি করো, আর নিজের পায়ে দাঁড়াও। সেটা না হয় বুঝলাম, কিন্তু করবো কি আমি? শোনো, এখন থেকে টিউশন করার পাশাপাশি অটো চালাবে, আর যা টাকা রোজগার করবে আমাকে দেবে, আর আমি সেই টাকা জমিয়ে রাখবো। যখন বেশি টাকা হবে তখন তোমাকে একটা জমি কিনে দেবো। তারপর যখন ঘর তোলার টাকা হবে তখন তোমাকে ঘর তুলেও দেব। তারপর আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। এত বুদ্ধি কই পাও তুমি? কাল থেকে আর কলেজে আসা লাগবে না, বাড়িতে শুধু পড়বে আর অটো চালাবে, বুঝলে? তারপর সানজিদার কথা মতো তাই শুরু করে দিলাম, কারণ সানজিদা কখনো আমার খারাপ চায়নি। সানজিদা আমার বিপদের সবসময় পাশে ছিল। হ্যাঁ, তার একটা সমস্যা আছে, যেটা বুঝতে পেরেছেন। ভালোবাসে বলেই তো আমার কাছে কোনো না কিছু চায়। আমি টিউশন করার পাশাপাশি অটো চালানো শুরু করে দিলাম। আমার টাকা দিয়ে সানজিদা একটা স্মার্টফোন নিল। একদিন সানজিদা ফোন করে বলল আমার অটো নাকি লাগবে, সকালে ওদের বাড়ি যেতে বললো। আমি পরের দিন সকালে ওদের বাড়ির সামনে গেলাম। কিছুক্ষণ পর সানজিদা বোরকা পরে ওর আপু সহ বের হলো। আপু, এই হচ্ছে শামিম, আমার ক্লাসমেট। আর শামিম, এটা হচ্ছে আমার আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাবেন? আপু, শ্বশুর বাড়ি যাবো, আমি সেখানে 1 সপ্তাহের মতো থাকবো। তারপর ওদেরকে নামে দিয়ে চলে আসলাম। এই 1 সপ্তাহে সানজিদা আমাকে একবারও ফোন দেয় নাই। এমনকি আমি ফোন মেসেজ দিলেও সে ধরেনি। হয়তোবা নতুন জায়গা, নতুন মানুষ, তাদের সামনে কথা বলতে লজ্জা পায়, তাই হবে হয়তোবা। 1 সপ্তাহ পর সানজিদা আবারও কলেজ আসা শুরু করে, আর আমার সাথেও তেমন একটা কথা বলে না। আমাকে দেখলে কেমন যেন এড়িয়ে চলে, আর ঠিক মতো কথাও বলতে চায় না। সানজিদা, তোমার কি কোনো কারণে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, কি সমস্যা বলো? বাড়িতে তোমার আর আমার বিষয়টা সবাই জেনে গেছে, তাই তোমার সাথে ঠিকমতো কথা বলি না, এড়িয়ে চলি। তাহলে এখন উপায়? তুমি আর কলেজে আসো না, আমাদের ফোনে কথা হবে, আর যা করতে বলেছি সেগুলো করবে, বুঝলে? ঠিক আছে। তারপর থেকে আমি একেবারেই কলেজ যাওয়া বন্ধ করলাম, শুধু পরীক্ষার সময় কলেজে যাই। এখন সানজিদাকে ফোন করলে তার ফোন ব্যস্ত বলে, আমাকে ঠিকমতো ফোন দেয় না, কথা বলে না। তার ফোনে কল দিলে সবসময় ব্যস্ত বলে, আমি মেসেজ করলেও উত্তর দেয় না। তো একদিন দুপুরে আমি অটো নিয়ে কলেজ গেলাম, গিয়ে দেখি সানজিদা ফোনে হেসে হেসে কার সাথে যেন কথা বলতেছে। আমাকে দেখে ফোনটা কেটে দিল। কি ব্যাপার, আমার ফোন ধরো না, মেসেজ করলে উত্তর দাও না? আসলে বাড়িতে আমাকে ফোন চালাতে দেয় না। কই, আমি ফোন দিলে তো ব্যস্ত বলে। তোমার নাম্বার তো আমি ব্লক লিস্টে রেখে দিয়েছি, যাতে কেউ জানতে না পারে। আর তুমি এখন এখান থেকে যাও, রাতে তোমাকে ফোন দিব। কেউ আমাদের একসাথে দেখলে সমস্যা হবে। আমি সানজিদাকে বিশ্বাস করি, আর সে কখনো আমাকে মিথ্যা কথা বলবে না। তারপর থেকে আবারও নিয়মিত আমাদের কথা হতে লাগলো, তবে বেশি না, 10 থেকে 15 মিনিট। তারপর আমাদের এসএসসি ফাইনাল পরীক্ষা হতে থাকলো। এবারও সে আগের ঘটনা ঘটলো। আমি লিখে দিলাম সানজিদাকে। পরীক্ষার পর সানজিদা তার বোনের বাড়িতে বেড়াতে যায়। যাওয়ার আগে আমাকে শুধু বলে যে কয়দিন তার বোনের বাড়িতে থাকবো, আমার সাথে সে কথা বলতে পারবে না। আমিও তার কথা মেনে নিলাম, কারণ যদি কোনো কারণে তার সমস্যা হয়। আমি পরীক্ষার রেজাল্ট বের না হওয়া পর্যন্ত আমি সানজিদার সাথে কথা বলতে পারি নাই। তো এই মানুষের মুখে শুনেছিলাম সানজিদা তার বোনের বাড়ি থেকে অনেক আগেই এসেছে, কিন্তু সে আমার সাথে কোনো যোগাযোগ করে নাই।
রেজাল্ট বের হলো, সানজিদা এবারও A+ পেল। তারপর সানজিদার বাবা কিছু টাকা ব্যয় করে সানজিদাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করে দিল। তারপর থেকে সানজিদা রংপুরে থাকা শুরু করে দেয়। তবে সানজিদা রংপুর যাওয়ার পরও আমার সাথে তার প্রতিদিন যোগাযোগ হতে থাকে। তো একদিন সানজিদাকে আমি ফোন দেই, সানজিদা, আমরা এখন পর্যন্ত মোট কত টাকা তোমার কাছে আছে? শামীম, সত্যি বলতে কি আমি তোমার সব টাকা নষ্ট করে ফেলেছি। এত টাকা দিয়ে তুমি কি করলে? আসলে আপুর দেবরের সেদিন জন্মদিন ছিল, আর সে আমার কাছে দাবি করে তার জন্মদিনে পার্টি যেন আমিই দিই। আর বাবার কাছে টাকা চেয়েছিলাম, তখন বাবার হাতে কোনো টাকা ছিল না, তাই। আর এই পাগলি, কান্না করতেছো কেন তুমি? তুমি তো আর অন্য কারো টাকা নষ্ট করো নাই। তবু তোমার কষ্ট করে টাকা। আরে বাদ দাও তো এসব কথা, এখন বলো তোমার পড়াশোনা কেমন চলছে? অনেক ভালো চলছে। তাহলে মন দিয়ে পড়ো। আর বাড়ি কবে আসবে তুমি? পরের সপ্তাহে যাব। এভাবে প্রতিদিন সানজিদার সাথে আমার কথা হতে থাকে। আমি আসলে HSC পাস করতে পারি নাই। একটা পরীক্ষায় সানজিদাকে লিখতে দিতে গিয়ে নিজের খাতায় কিছুই লিখতে পারি নাই। আমি অটো চালিয়ে যা টাকা পাই তাই সানজিদার হাতে তুলে দিই, আর টিউশন করে যা পাই তা বড় আম্মার হাতে তুলে দিই। এখন পর্যন্ত বড় আম্মার কাছে আমার দেওয়া আছে 20,000 টাকা। আর আমি সানজিদাকে এই 2 বছরে প্রায় 1.5 লক্ষ টাকা দিয়েছি। এক সপ্তাহ পর সানজিদা গ্রামে চলে আসলো। এসে সানজিদা সেই দিঘির পাড়ে আমাকে দেখা করতে বললো। আমি গিয়ে দেখি সানজিদা আগে থেকেই সেখানে বসে আছে। আমি যাওয়া মাত্র সানজিদা তার ওড়না দিয়ে আমার কপালের ঘাম মুছে দিতে লাগলো। আর কি করছো তুমি? তোমার ওড়না তো আমার ঘামে নষ্ট হবে। হলে হোক, তোমার চেয়ে আমার ওড়না দামি না। আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো। ইস, এভাবে কেউ বলে? আমার বুঝি লজ্জা করে না? ঠিক বিয়ের পর এমন করে লজ্জা মাখা মুখ নিয়ে থাকবে সব সময়? কেন কেন? তোমাকে না এই লজ্জা পাওয়া ভাবখানা অনেক সুন্দর দেখায়। বিয়ের পরও কি এরকম ভালোবাসবে তুমি? সেটা না হয় বিয়ের পর বলিও আমাকে। জানো শামীম, এখন না প্রতি মুহূর্তে তোমাকে অনেক মিস করি আমি। তোমাকে ছাড়া ওই শহরে আমাকে একা থাকতে মোটেও ভালো লাগে না। আরে পাগলি, তোমাকে বড় ডাক্তার হতে হবে যে। জানো শামীম, মাঝে মাঝে ইচ্ছা হয় তোমার বুকে মাথা রেখে ঘুমাই। আল্লাহ যদি চায় একদিন সেই ইচ্ছা তিনি পূরণ করে দেবে। বিয়ের পর তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। এমনিতেই সেই ছোট থেকে অভাব অনটনের মাঝে বড় হয়েছো, কত কষ্ট করে পড়াশোনা করেছো। বিয়ের পর আমি ডাক্তারি করব, আর তুমি আমাদের সন্তানগুলোকে সামলাবে। এতে লজ্জা পাওয়ার কি আছে? তুমি কি জানো না, মেয়েদের একটু বেশি লজ্জা, আর লজ্জা নারীর ভূষণ, বুঝলে পাখি? জি বুঝেছি। টাকার কথা কেন সেদিন বলেছিলে? একজন রাস্তার সাইডে জমি বিক্রি করতে চাইছে তাই বলেছিলাম। ইস, আমার কারণে তোমার জমি কেনা হলো না। আরে ধুর, বাদ দাও তো, গেছে তাতে কি, আবারও আসবে ইনশাআল্লাহ। সত্যি তুমি অনেক ভালো। এই ভালোটা তোমার ভালোবাসা পাওয়ার জন্য। সেখানে দুজন আরো অনেক কথা বলেছি। তারপর বিকালে বাড়িতে চলে গেছি। সানজিদা যে কয়দিন গ্রামে ছিল প্রতিদিন আমার সাথে দেখা করতো, কথা বলতো, তার বাড়ি থেকে আমার জন্য খাবার নিয়ে আসতো। সানজিদা আবারও শহরে চলে গেল। তবে একটা জিনিস মানতে হবে, সানজিদা আমাকে অনেক ভালোবাসে। সানজিদা রংপুর চলে যাওয়ার পর আমি অটো চালাতে লাগলাম। এর মধ্যে আমার বড় আব্বার বড় মেয়ের বিয়ে হয়ে যায়। আমি সেই সময় নানা রকম ভাবে ব্যস্ত থাকি, তাই সানজিদার সাথে আমার কোনো কথা হয় না। সানজিদা দেখতে দেখতে প্রথম বর্ষে ভালো রেজাল্ট করে, দ্বিতীয় বর্ষে ওঠে। এর মাঝেই সানজিদা অনেকটা বদলে যায়। এখন আমার সাথে সানজিদা তেমন কথা বলে না। আমি ফোন দিলে বলে সে নাকি তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। সানজিদা মাঝে মাঝে ফোন দিয়ে বলে আমার যে টাকা তার কাছে জমানো আছে সেটাগুলো সে নাকি তার টিউশনে ব্যয় করতেছে। আমি ওর তাকে কোনো বলি না, কারণ যেহেতু সে মেডিকেল পড়তেছে আর আমি রোজগার করতেছি, সেহেতু কোনো সমস্যা হবে না। তো একদিন আমি এক দোকানে মাল নিয়ে আসার জন্য অটো নিয়ে রংপুরে যাই। হঠাৎ লক্ষ্য করি সানজিদার মতো একটা মেয়ে বোরকা পরে একটা ছেলের সাথে দাঁড়িয়ে আছে। ছেলেটা আমার অটো দাঁড় করালো, তারপর দুজনে আমার অটোতে উঠে বসলো। আমি বারবার লুকিং গ্লাসে মেয়েটাকে দেখতে থাকলাম। মেয়েটা দেখতে সানজিদার মতো, কিন্তু মুখ ঢেকে রাখার কারণে বুঝতে পারতেছি না। কিন্তু আমি তো জানি এই সময় সানজিদা তার ক্লাসে আছে। না না, এটা সানজিদা হতে পারে না। আমার সানজিদা আমাকে ছাড়া অন্য কারোর সাথে থাকতে পারে না। আমি ওদেরকে একটা আবাসিক হোটেল নামিয়ে দিয়ে মাল নিতে গেলাম। তবে এই বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেলতে পারতেছি না। কিন্তু মেয়েটার চোখ বলছিল মেয়েটা ভয়ে আছে। না না, ওটা কখনো সানজিদা হতে পারে না। আচ্ছা, আমি এখন সানজিদাকে ফোন দিই, যাওয়ার সময় না হয় দেখা করবো, তাহলে মনটা হালকা হবে। মাল কিনে আমি যখন বাড়ি থেকে রওনা হবো তখন সানজিদাকে ফোন দিলাম, কিন্তু সানজিদা আমার ফোন রিসিভ করলো না। তাই আরো কয়েকবার দিলাম, তবুও সানজিদা ফোন রিসিভ করলো না। মনটা খারাপ হয়ে গেল। আমি মেডিকেল মোড় পার হয়ে যখন সিও বাজার ঢুকেছি সে সময় সানজিদা আমার ফোনে কল দিল। কোথায় আছো তুমি? আমি ক্লাসে ছিলাম এতক্ষণ, তাই তোমার ফোন রিসিভ করতে পারি নাই। তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল তাই ফোন দিয়েছিলাম। আমি বাড়ি যাব পরের মাসে, বুঝলি? আসলে আজ রংপুরে এসেছিলাম মাল নিতে, তাই ভেবে নিছিলাম তোমার সাথে দেখা করি, কিন্তু হলো না। আচ্ছা, রাখি।
কিন্তু সানজিদা ফোন কাটলো না। আমি ফোন কানে নিয়ে আসি, এর মধ্যে একটা ছেলের গলার আওয়াজ ভেসে আসলো। তো ছেলেটা বলতেছে, কি হলো বেবি, এতক্ষণ বাথরুমে কি করো? এই তো বাবু, আর একটু আসতেছি। তোমাকে তো আদর করতে পারলাম না। আমি তো তোমার সাথে আজ দিন রাত থাকবো, দেখবো কত আদর করতে পারো তুমি। আদরের দেখলে কি আর কত কি করব তোমার সাথে। এভাবে কেউ টান মারে? যদি পড়ে যেতাম। আমি তোমাকে পড়ে যেতে দিলে তো? আচ্ছা আদ্রিয়ান, যদি তোমার বাবা ফোন করে তোমাকে যেতে বলে তখন কি করবে? তার মানে ছেলেটার নাম আদ্রিয়ান। আরে বেবি, বাবাকে বলেছি আজ বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করব। তারপর কিস করার শব্দ হতে থাকলো। কিস করা হলে ধপাস করে একটা শব্দ হলো। তোমার প্যান্টটা এখন খোলো। তুমিও তোমার খোলো। তারপর তারা তাদের অবৈধ কাজে ব্যস্ত হয়ে পড়ে গেল। আমি সেখানে অটোনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার ধারে গাছে লাগিয়ে দিলাম। আর আমি মাথা হাতে পায়ে প্রচন্ড আঘাত পেলাম। আমি সিটকে দূরে পড়ে গেলাম। তারপর আমার কোনো মনে নাই। যখন আমার জ্ঞান ফেরে, যে তখন হাসপাতালের বেডে আবিষ্কার করি। আমার জ্ঞান ফেরার পর দেখি বড় আব্বা, বড় আম্মা, ভাই বোন সবাই এসেছে। তারপর ডাক্তার এসে আমার পালস চেক করলো। তারপর ডাক্তার বললো আর 2 দিন পর আমাকে নিয়ে যেতে পারবে। বাবা, তোর কি করে এমন ঘটনা ঘটলো? সাথে সাথে আমার সানজিদার কথা মনে পড়ে গেল। আমার চোখ দিয়ে তখন পানি ঝরতে থাকলো। কি রে বাবা, বল কেমন করে হলো? না মানে হঠাৎ করে মাথাটা ঘুরতেছিল, তাই আর কি। দেখে শুনে আসবি না? দিন রাতে এত পরিশ্রম কার জন্য করিস? আমরা কি একজনও তোকে বলছি তুই রোজগার কর? তবুও ভবিষ্যতের জন্য তো কিছু করতে হবে নাকি? ভবিষ্যতে দেখা যাবে। তুই কেন এত কাজ নিয়ে পড়ে থাকবি? তুই এত টাকা কার জন্য কামাই করিস? সারাদিন অটো চালাস, রাতে মানুষের বাচ্চাকে পড়াস, অনেক রাত পর্যন্ত জেগে থাকিস। কেন এত কষ্ট করিস তুই? থাক, ও এখন অসুস্থ, ওকে এখন এইসব বলার দরকার নাই। আগে সুস্থ হোক, তারপর সব আলোচনা করা যাবে। তারপর তারা চলে গেল। আমি সেখানে আরো 2 দিন ছিলাম। এই 2 দিনে একবারও আমার কোনো খবর নেয়নি সানজিদা। আমি তো তাকে নিজের চেয়ে বেশি ভালোবাসতাম, নিজের থেকে তাকে বেশি বিশ্বাস করতাম। সানজিদা যা বলেছে আমি তো তাই করছি। তার জন্য তো আজ আমি এমন কষ্ট করতেছি তাকে নিয়ে। তো ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। কেন এমন করলে তুমি আমার সাথে সানজিদা? আমি বাড়িতে যেহেতু বিছানায় শোয়া অবস্থায় আছি, তাই মোবাইলটা নিলাম। মোবাইল নিয়ে সানজিদার আমার ফোনের কথাগুলো শুনতে থাকলাম। শুনতে শুনতে সেদিনের রেকর্ডিংটা চালু হলো। প্রথমে শুনতে না চাইলেও পরে আবারও শুনলাম। শেষের দিকে যখন শুনবো তখন এমন কিছু শুনলাম যা শুনে আমার মরে যাবার ইচ্ছা হচ্ছিল। বেবি, কালকে আমার 20,000 টাকা লাগবে। বাবু, সেদিন না তোমাকে 10,000 টাকা দিলাম? আহ বেবি, কত বন্ধু আমার, তাদেরকে নিয়ে তোমাকে নিয়ে কত ট্রিট দিতে হয়। তোমাকে কতটা ভালোবাসি তার প্রমাণ ওদেরকে দিতে হবে তো, তাই না? আমার কাছে ওই যে বলেছিলাম, আমাদের বাসায় যে ড্রাইভার শামীম আছে তার টাকা জমা আছে। সমস্যা নাই, সে টাকাগুলো দিও আমাকে, পরে তাকে দিয়ে দিও। পরে তুমি আর আমি তো আছি। এই হোটেল ভাড়াটাও তো আমিই দিলাম। আমার কাছে টাকা নাই দেখে খোটা দাও তুমি। এসব কি বলো তুমি? খোটা কেন দিব তোমাকে? তা নয় তো কি? খোটা দিলে নিশ্চয়ই এ নিয়ে 17 বার তোমার সাথে হোটেলে রুম ডেট করতে আসতাম না। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই আমি যা বলি তাতেই রাজি হয়ে যাও। তুমি কি আমাকে ভালোবাসো না? শুধু তোমাকে না, তোমার শরীর, দেহ আর তোমার এটা 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 এগুলো সবটাকে ভালোবাসি বেবি। তাই তো তোমাকে সবসময় আদর করতে ইচ্ছে করে। জানি বাবু, তাই তো সব সময় দুষ্টুমি করতে চাও তুমি। তুমি কিন্তু দিন দিন খুব দুষ্টু হয়ে গেছো। আমার যেখানে সেখানে দাঁত বসিয়ে দাও। আমি আর শুনতে পারলাম না এমন সব নোংরা কথা তারা বলতেছিল। তার মানে আমি অ্যাক্সিডেন্ট করার পরও ফোন কাটে নাই সানজিদা? সানজিদা এতটা খারাপ হলো কেমন করে? সানজিদা তো এমন ছিল না। ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয় তা তো জানতাম না। কেন আমার সাথে বেইমানি করলো সানজিদা? আমার তো কোনো স্বার্থ ছিল না। তাকে আপন করে পাওয়ার জন্য কত কিনা করছি। সে তো আমার সুখ দুঃখের সাথে ছিল। তার ভালোবাসা পেয়ে তো আমার আব্বা মায়ের ভালোবাসার কথা ভুলে গেছিলাম। তাকে আপন করে পেতে তো আমি তার জন্য অনেক কিছুই করেছি, অনেক কিছু সহ্য করছি। সে কেন এসব কাজে লিপ্ত হলো? সে কেন আমার সাথে এরকম করলো? প্রায় 20 দিনের মতো আমার সুস্থ হতে লাগলো। প্রায় মাসখানেক পর সানিদা তার কিছু বান্ধবীকে নিয়ে তাদের বাড়িতে এলো। তারা যখন গ্রাম করতে বের হলো তখন আমি সানিদার সাথে কথা বলার জন্য তাদের কাছে গেলাম। আমি প্রায় তখন সানিদাদের কাছে গেলাম, তখন শুনতে পেলাম, আচ্ছা সানজিদা, তুই আদ্রিয়ান ভাইয়াকে কেন ভালোবাসা শুরু করে দিলি? আরে আদ্রিনের বাবা একজন বড় ডাক্তার, আবার তার নিজের একটা ক্লিনিক আছে। তাই বলে শামীমের ভালোবাসা ভুলে যাবে?
শামীমের কি আছে? শামীমও আমাকে কি দিতে পারবে? আর আদ্রিয়ানের বাবার অনেক টাকা আছে, আর ক্লিনিক আছে। আর আমার আদ্রিয়ানকে চাই, তাহলে সারা জীবনে পায়ের উপর পা তুলে খেতে পারবো, আর বড় ডাক্তারও হব। আমার জানা মতে আদ্রিয়ান ভাইয়া তোকে ভালোবাসে না, আর আদ্রিয়ান ছেলে হিসেবেও ভালো না। আদ্রিয়ানকে তোমাদের চেয়ে আমি ভালো করেই চিনি। আর আদ্রিয়ানকে দেখেছিস? সে কত হ্যান্ডসাম, স্মার্ট। আর শামীমের কি আছে? না চেহারা, না আছে বাড়ি, আর না আছে গাড়ি, আর না আছে টাকা। শামীমের কোনো না থাকলেও তার টাকা দিয়ে চলতেছিস তুই। আর আদ্রিয়ান, একদিন দেখবি আদ্রিয়ান তোকে ছুঁড়ে ফেলে দেবে, তোর সব কিছু শেষ করে রাস্তায় নামিয়ে দেবে। একটা কথা বলতো, এই পর্যন্ত কি আদ্রিয়ান তোর জন্য কোনো টাকা ব্যয় করেছে? না। তোর যেদিন টাকা শেষ হয়ে যাবে তোকেও ছেড়ে দিবে, আর একজনকে সে ধরবে, দেখিস। চুপ কর তো, বেশি বলিস তুই। শোন, আমাকে আর এসব বলবি না। তাহলে শামীম? শামীমকে চিনি না, আর তাকে ভালোবাসা যায় না, কাজের ছেলে বানানো যায়। আমি সানজিদের এমন কথা শুনে তার কাছে আর গেলাম না, সেখান থেকে বাড়ি চলে আসলাম। কিন্তু সানজিদের কথা ভুলতে পারলাম না। তাকে তো অনেক ভালোবাসি, তাকে তো অনেক বিশ্বাস করতাম। আমি যদি ভালো নাই বা বাসতে, তাহলে তো আমাকে আগেই বলতে পারতে। সানজিদা আজ টাকা গাড়ি বাড়ি নাই দেখে আমাকে নিয়ে তুমি খেললে, আজ আমাকে তোমার বাড়ির কাজের লোক বলতে পারলে, আজ আমাকে ছেড়ে আর একজনের বুকে মাথা রেখে রাত কাটাও। আমি তোমাকে তো কোনোদিনও তোমার অনুমতি ছাড়া তোমার হাতটাও ধরি নাই, আর তুমি আজ অন্যের কাজে নিজেকে বিলিয়ে দিলে। আজ আমার সমস্ত কষ্টের টাকা তুমি আনন্দ ফুর্তি করে শেষ করে দিলে। একবারও কি আমার কথা মনে পড়ে নাই? একবারও কি আমার কষ্টটা তোমার চোখে ভেসে উঠলো না? কি করে পারলে আমার জীবন নিয়ে খেলা করতে? কি করে পারলে আমার পবিত্র ভালোবাসা এভাবে শেষ করে দিতে? আমি আবার অটো চালানো শুরু করে দিলাম। এখন আর আমি সানজিদাকে ফোন করি না, তার কাছে টাকা জমা রাখি না। আমার পরিশ্রমের টাকা আমার বড় আমার হাতে দেই, তিনি এখন আমার টাকা জমি রাখতেছে। সানজিদাকে ভুলে থাকার জন্য সবসময় ব্যস্ত থাকি, কিন্তু তাকে ভুলতে পারে না। কেন জানে মনটা বারবার তাকে দেখতে চায়, তার ভালোবাসা পেতে চায়। আমার যে তাকে ছাড়া চলছে না, আমার যে সানজিদাকে লাগবে। শত চেষ্টার পর সানজিদাকে ভুলতে পারলাম না। প্রতিনিয়ত সানজিদার কথা মনে পড়ে। সত্যি বলতে সে স্কুল জীবন থেকে কলেজ জীবন পর্যন্ত তার সাথে ছিলাম, তার কাছ থেকে ভালোবাসা শিখেছি। এই সানজিদার সাথে সব জায়গাতে ঘুরে বেড়েছি। সানজিদা তখন তার ওড়না দিয়ে আমার শরীরের ঘাম মুছে দিত। তখন পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মনে হয়েছিল নিজেকে। তখন নিজ হাতে খাই দিতে মনে হতেও যেন আমাকে অমৃত খাই দিতেছে। আমার বিপদের সবসময় তো পাশে ছিল, আমার কষ্ট তো সহ্য করতে পারতো না। না, আমার সানজিদা আমার সাথে কোনো অন্যায় করতে পারে না। আর যদি সে সত্যি সত্যি অন্যায় কাজ করেও থাকে, তবুও সব ভুলে গিয়ে তার সাথে নতুন করে সব শুরু করব। আমাকে এই দুনিয়াতে তো সানজিদা অনেক ভালোবাসে। আমার মন বলতেছে সানজিদা ঠিক আমার কাছে ফিরে আসবে। মানুষ তো জীবনে অনেক অন্যায় করে, অনেক ভুল করে, আমার সানজিদাও করেছে। এভাবে অনেকদিন চলে যায়, যা গণনার বাইরে। তবুও সানজিদা বাড়িতে আর আসে না। আর আমি সানজিদাকে ফোন দিলেও সানজিদা ফোন ধরে না। আমি তবুও আশা ছেড়ে দিই না, আমার শুধু তাকে লাগবে। সানজিদার সাথে আমার আর কোনো দেখা কথা বলা ইচ্ছে হয় না প্রায় 6 মাস ধরে। আমি তার আশাতে প্রতিনিয়ত থাকি। মন বলে সে আসবে, পরক্ষণে মন আবার বলে সে তো এখন অন্য কারো, তাহলে আমার কাছে আসবে কেন? মনে ভাবনা ছিল প্রেম মহান, কিন্তু সানজিদা শিখিয়ে দিল টাকা প্রধান। হয়তো আজ আমার কোনো নাই, আমি এতিম, তাই হয়তো সে আমার কাছ থেকে চলে গিয়ে অন্য কারো হাত ধরেছে। মনে ভাবনা ছিল একই বৃন্তে হব দুটি ফুল, কিন্তু সে আজ অন্য কারো। শত চেষ্টা করে সানজিদাকে আমি ভুলতে পারি নাই। প্রতিদিন তার চিন্তা, তার কথা মাথায় ঘুরপাক খায়। চাইলেও কি তাকে ভুলে থাকা যায়? তাকে তো আমি অনেক বেশি ভালোবাসি। হয়তো সে অন্য কারো বুকে তার ভালোবাসা খুঁজে। তো প্রায় 8 মাস যাওয়ার পর হঠাৎ একদিন সানজিদা আমাকে ফোন দিল। আমি তো ফোনে সানজিদার নাম দেখে অবাক। আমি ভাবতে পারিনি সানজিদা আমাকে ফোন দিবে। আমি তড়িঘড়ি করে ফোন রিসিভ করলাম। ফোন রিসিভ করা মাত্র সানজিদা কান্না করতেছে। কেমন আছো তুমি? এভাবে কান্না করতেছো কেন? আমার সব শেষ হয়ে গেছে শামীম। আজ আমি বড্ড একা হয়ে গেছি। আজ নিজেকে খুব একা একা লাগছে। আজ আমার পাশে কেউ নেই। কি হয়েছে বলবে তো আমাকে, নাকি না বললে বুঝবো কি করে তোমার কি টাকা লাগবে? আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে। আমি তোমার বুকে মাথা রাখতে চাই। আর এভাবে কান্না করতেছো কেন? কি হয়েছে আমাকে তো বলবে নাকি? তুমি আজ বিকেলে ভিন্ন জগতে আমার সাথে দেখা করো। তোমার সাথে আমার আজ অনেক না না বলা কথা আছে, সেগুলো তোমাকে আমি বলবো। আমি ঠিক আছি, সময় মতো চলে আসবো। আমি কিছুই বুঝলাম না তার কথার মানে সে আমাকে কি বলতে চাচ্ছে। তবুও এতদিন পর যেহেতু ফোন করেছে, আবার দেখা করতে বলতেছে, আমি তো অবশ্যই যেতে হবে তার কাছে। হোক না সে আমাকে ভালো না বাসে, কিন্তু আমি তো তাকে ভালোবাসি। আমি সানিদার কথা মতো ভিন্ন জগতে চলে গেলাম। আমি গিয়ে সেখানে নালার এক সাইডে বসে থাকলাম। আমি ভিন্ন জগতে যাওয়ার প্রায় ঘন্টাখানেক বাদে সানিদা চলে আসলো, সাথে আরো 2টা মেয়ে আছে। ওরা এসে আমার পাশে বসলো। আমি সানিদার দিকে তাকিয়ে দেখলাম মুখটা শুকিয়ে গেছে, আর চোখগুলো তলিয়ে গেছে। মুখের উজ্জ্বল ভাব আর আগের মতো নাই, কেমন যেন কালো কালো হয়ে গেছে।
তা তোমার চেহারার এই অবস্থা কেন? আমি ঠিক আছি, কিন্তু তুমি এমন হয়ে গেছো কেন? আমি কেমন করে ভালো থাকি বলো? তুমি আজ অন্য কারো। জানতে এবার আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। হয়তো ভাবতে পারতেছে না আমি কেমন করে জানলাম। ওভাবে তাকে লাভ নেই, আমি সব জানি। মানে কেমন করে? মনে আছে তুমি আর তোমার বয়ফ্রেন্ড আমার অটো করে আবাসিক হোটেলে গিয়েছিলে? তারপর বাড়ি ফেরার পথে তুমি আমাকে ফোন দাও এবং ফোন না কেটে তোমার বয়ফ্রেন্ডের সাথে কি কি করো, কি কি বলো সব শুনি। তুমি সব শুনেছো? জানো সেই সময় আমি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হই। কি? তুমি হাসপাতালে ভর্তি ছিলে? জানো তো সেখানেও তোমার কথা বারবার মনে হয়েছিল, তোমাকে না ভুলতে পারে নাই আমি, তাই তো তোমার কথা সবসময় মনে হতো। জানো যেদিন তোমার বান্ধবীকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো ওই টাকাওয়ালা ডাক্তারের ছেলে কে, সেদিন না পৃথিবীতে নিজেকে বড্ড একা একা লাগছিল। যেদিন শুনেছি ওই ছেলের সাথে তুমি 20 বার হোটেলে রুম ডেট করতে গিয়েছিলে, সেদিন না আমার দেহের আত্মাটার মরণ হয়ে গেছে। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনেও তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো না। তুমি যা বলবে তাই শুনবো। আমার কথা বা কবেই শুনেছো তুমি? আমি না তোমার দেহটাকে ভালোবাসি নাই, তোমার বুকের ভেতর যে সুন্দর মনটা ছিল সেটাকে ভালোবেসেছিলাম। তুমি কেমন করে আমাকে ঠকিয়ে অন্য কারো বিছানার সঙ্গী হও? একবারও কি এই এতিম অসহায় ছেলেটার কথা মনে পড়ে নাই? তোমার ভালোবাসা পেয়ে তো আমার নিজের মরা বাবা মাকেও ভুলে গিয়েছিলাম। তোমার সাথে ঘর বাঁধবো বলে তো নিজের পড়াশোনার কেরিয়ার নষ্ট করে তোমার কথা মতো পরিশ্রম করা শুরু করে দিলাম। হাজারো স্বপ্ন দেখিয়েছো, কিন্তু সবকিছু নিমেষেই শেষ করে দিয়েছো তুমি। আবারও নতুন করে আমরা স্বপ্ন দেখবো, আবারও নতুন করে বাঁচতে শিখবো আমরা। যেখানে আমার ভালোবাসার আত্মাটাই মরে গেছে সেখানে আবার নতুন করে স্বপ্ন দেখবো, তা কি করে হয়? আমি তো সব দোষ করেছি, আমি তো সব ভুল করেছি। তুমি তো কোনো দোষ করো নাই, তুমি তো কোনো ভুল করো নাই। তাহলে কেন তোমার আত্মা মরে যাবে? যেখানে আপনজন অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে যায়, অন্য কারো ভালোবাসা পেয়ে আর একজনকে ঠকায়, সেটা কেমন করে বেঁচে থাকি? একটা বারো কি খবর নিয়েছো বেঁচে আছি নাকি মরে গেছি? একবারও কি জানতে চাইছো আমার মন কি চাই কি বলে? তোমার কোনো ইচ্ছেটাকে পূরণ করে নাই বলো? তোমার জন্য তো নিজেকে শেষ করে দিয়েছি। সব জানি আমি, নিজের স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করেছি। হ্যাঁ, তোমাকে ধোকা দিয়েছি। হ্যাঁ, তোমার কোনো খবর নেই। হ্যাঁ, তোমাকে অবহেলা করেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এবার না সত্যি সত্যি আমি মরে যাব। তোমাকে খুব করে চাই, তাই তো তোমাকে আমার জীবনে দ্বিতীয় কোনো সুযোগ দিতে চাই না। তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাও। তখন সঞ্জিতার বান্ধবী আমাকে বলতেছে, ভাইয়া, যে ছেলেটার জন্য সঞ্জিতা আপনাকে ছেড়ে গিয়েছিল, আজ সেই ছেলেটা সঞ্জিতাকে ভুলে গিয়ে নতুন কারোর সাথে সম্পর্ক শুরু করেছে। আমি এবার কি করতে পারি? ভাইয়া, সঞ্জিতা 2বার সুইসাইড করতে চাইছিল, কিন্তু আমরা থাকাই এই যাত্রায় বেঁচে যায়। ভাইয়া, আপনি তো সঞ্জিতার দেহ চান না, তার তো মন চান, তাহলে কেন তাকে গ্রহণ করতে পারছেন না? আমার সাথে যে সে আবার বেইমানি করবে না কি গ্যারান্টি আছে? আমাকে যে আবার ধোকা দেবে না তার কি নিশ্চয়তা আছে? আমাকে আবারও অবহেলা করবে না তার কি কোনো নিশ্চিত দিতে পারবেন? সাথে সাথে সঞ্জিতা আমার পায়ে লুটিয়ে পড়লো। তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবো না। তোমাকে আমি অনেক ভালোবাসা দেব। তুমি আর আমাকে কি ভালোবাসা দিবে? দিন রাত তো তুমি ব্যস্ত থাকো, আর আমাকে বাসবে ভালো তুমি। শেষবারের মতো একটা সুযোগ দাও তুমি আমাকে। আমি আর তোমাকে অবহেলা করব না, তোমাকে শুধু ভালোবাসবো। ভাইয়া, আমরা আছি। সঞ্জিতা যা বলতেছে সব সত্য বলতেছে। জানেন ভাইয়া, আজ মাসখানেক থেকে সঞ্জিতা সাহস পাচ্ছে না আপনার কাছে। সে বারবার বলতেছে সঞ্জিতা আপনার সাথে অন্যায় করে, আপনি মেনে নেবেন। তাই তো আমরা ওকে জোর করে আপনাকে ফোন দিয়ে নিয়ে এখানে আনিয়ে নিয়েছি। আমি কি তার কাছে খেলার পুতুল নাকি? তোদেরকে আগেই বলেছি এই নষ্ট খারাপ মেয়েকে কোনোদিনও আপন করে নিবে নাও। তোরা তো আমার কথা শুনলি না, আমাকে তো আর কোনো সুযোগও দিল না সে। এই কে বলেছে তুমি খারাপ? কে বলেছে তুমি নষ্টা? তুমি তো আমার কাছে সেই আগের মতোই পবিত্র। তোমাকে কোথাও যেতে হবে না, শুধু আমাকে একটু ভালোবাসা দিলেই হবে। সাথে সাথে সঞ্জিতা তার বান্ধবীর সামনে আমাকে এইবার প্রথম জড়িত হলো। আমাকে জড়িত ধরে কান্না করতে থাকলো সঞ্জিতা। এই পাগলি, আর কান্না করতে হবে না, আমি তো আছি। আমি তোমাকে ভালোবাসা দিয়ে তোমার সব অতীত মুছে দেবো। তোমাকে আর কাঁদতে হবে না, আমি তোমার পাশে আছি। আমি জানি তো তুমি আমাকে অনেক ভালোবাসো। তারপর সেখানে একটু ঘুরে তারা চলে গেল রংপুরে। সঞ্জিতা এখন নিয়মিত আমার সাথে যোগাযোগ করে, নিয়মিত তার সাথে আবার কথা হয়। সঞ্জিতা একদিন তার বাড়িতে এসে আমাকে নিয়ে একটু ঘুরতে বের হলো। আমরা এলাকাটা একটু ঘোরাফেরা করে আমাদের কলেজ বান্ধবী ইতির বাড়িতে গেলাম। ইতি আমাদেরকে দেখে নাস্তা নিয়ে আসলো, আমরা তা খেলাম। আমাদের দুজনের প্রেম কথা আমাদের সব বন্ধু বান্ধবীকে জানিয়ে দেই আমরা নিজেই। তারপর ইতি বাইরে গেলে সঞ্জিতা বলতে রাখলো, সত্যি তোমার মতো করে এই পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে নাই। তোমার ভালোবাসা পেয়ে আমি আমার কালো অতীত ভুলে গেছি। এখন বুঝেছি
দেহের ভালোবাসার চেয়ে মনের ভালোবাসা হাজার গুণ দামি আর পবিত্র। তোমার ভালোবাসা পাওয়ার পর তো আমি নতুন করে বাঁচতে শিখেছি। আমি চাই তুমি খুব দ্রুত আগে বাড়িটা করো, তারপর তোমার ঘরে আমাকে তোলো। এখন আমার সময় লাগবে, আমার কাছে এখন তেমন কোনো টাকা নাই। আজ আমার কারণে তোমার অনেক ক্ষতি হয়ে গেছে। আজ আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে দিয়েছি। ওসব বাদ দাও তো, ইনশাল্লাহ 1 বছরের মধ্যেই নিজের বাড়ি করবো। আমি তোমাকে নিয়ে এই জীবন পার করে দিতে চাই। তোমার মাঝে আমার সুখ খুঁজে পেয়েছি আমি। আমিও তোমার সাথে জীবন পার করে দিতে চাই, তোমার সাথে আমি বেঁচে থাকতে চাই, মরে যেতে চাই। সেখান থেকে আমরা চলে আসি, তারপর থেকে আমি আর চাঁদের সময় পেলে দেখা করি, কথা বলি। আমরা দুজন অনেক জায়গায় ঘুরতে যাই। ঠিক স্কুল কলেজ জীবনের মতো শুরু হয়ে গেল। আমরা একে অপরের প্রতি অনেকটা নির্ভর হয়ে পড়ি। দেখতে দেখতে চাঁদের পড়াশোনা প্রায় শেষের পথে আসি। আমিও জমি কিনে বাড়ি করে ফেলি। আমি আবার আগের মতো বেশি বেশি রোজগার করতে থাকি। অনেক বড় ঘরের মেয়ে চাঁদিদা, তাকে তো একটু হলেও ভালো রাখতে হবে। সে তো এখন বড় ডাক্তার হচ্ছে, তাকে ভালোভাবে দেখাশোনা করা লাগবে। তো একদিন রাতে চাঁদা আমাকে ফোন দিল। আজ এত রাতে ফোন দিলে যে, কোনো কি সমস্যা তোমার? আমার না কিছু টাকা লাগবে, অনেক প্রয়োজন। কত টাকা লাগবে তোমার? এই তো 30,000 টাকা লাগবে আমার। কালকে তোমাকে দিয়ে দেবো। তুমি সত্যি অনেক ভালো। তুমি সত্যি আমাকে অনেক অনেক বেশি ভালোবাসো। তোমার জন্য যদি জীবন দিতে পারি, এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা তাহলে ঘুমাও, কালকে তোমার সাথে কথা হবে। সানজিদা ফোন কেটে দিল। আমিও ঘুমিয়ে গেলাম। পরদিন বড় আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেলাম সানজিদার কাছে। আমি আমার হোস্টেলের সামনে অটো দাঁড় করে সানজিদাকে ফোন দিলাম। সানজিদার সাথে সাথে হোস্টেলের বাইরে চলে এলো। আমি সানজিদার হাতে টাকা দিয়ে দিলাম। তুমি আজ এই টাকা দিয়ে আমার যা উপকার করলে, আমি তা তোমাকে বলে বোঝাতেই পারবো না। তোমার সামান্য কাজে আসতে পেরেছি, এটাই অনেক। তোমাকে সাহায্য করবো না তো কাকে সাহায্য করব? তুমি ছাড়া আমার জীবনে বা আর কে আছে? তোমার মতো একজনকে পেয়ে আমি সত্যিই অনেক খুশি। তোমার মতো কেউ হতে পারবে না। তোমার মতো করে কেউ ভালোবাসতেই পারবে না। তোমাকে পেয়েও আজ অনেক খুশি আমি। সেদিন সানজিদাকে টাকা দিয়ে বাড়ি চলে আসলাম আমি। আমার সাথে সানজিদার ভালোবাসা গভীর থেকে গভীর যেতে থাকলো। আমি এখন অনেকটা সানজিদার নির্ভর হয়ে গেছি। আমার এখন দিন রাত সানজিদা ছাড়া চলে না। সানজিদাকে টাকা দেওয়ার পর 2 দিন সানজিদার সাথে আমার কথা হয়। এই 2 দিনে বুঝেছি সানজিদা এখন আমাকে সত্যি অনেক ভালোবাসে। 3 দিনের দিন রাত 10টার সময় সানজিদা আমাকে ফোন দিল। কি করো তুমি? কি আর করবো, আমার একটা পাগল আছে, তার কথা ভাবতেছি। শুনি, সে পাগলটা কে? ফোনের ওপারেই যে আমার সাথে কথা বলতেছে, সে পাগলটা। পাগল তো তোমারই, আমি তাই না? নতুন করে কি বলা লাগে? আজ রাতে খেয়েছো তুমি? মাত্র খেয়ে আমার পাগলটাকে ফোন দিলাম। আচ্ছা তুমি খেয়েছো? একটু পরে খাবো। কেন কেন? এই আসলাম, সবে গোসল করে খাওয়া দাওয়া করবো। এখন এত কষ্ট করতেছো কেন তুমি? তোমার এখন নিজের বাড়ি আছে, আর কি চিন্তা করা লাগে? এত কাজ করলে কি হবে বলো? বারে, তোমার আমার ভবিষ্যতের জন্য কিছু জমাতে হবে না? আর তাছাড়া তোমার তো এমনিতেই মাঝে মাঝে টাকা লাগে, তখন কি করে দেবো? আর বেশি দিন তোমাকে চালাবো না, আর তোমাকে কষ্টও দেবো না। আর মাত্র কয়েকটা মাস চলে গেলে আমি পুরোদমে একজন ডাক্তার হব। তখন আর তোমার কাছ থেকে টাকা নেব না, তোমাকে কোনো কাজও করতে দেব না। কাজ না করলে কি করব আমি? তুমি শুধু আমাকে ভালোবাসবে আর আমার সাথে থাকবে, বুঝলে? আমি একাই কি ভালোবেসে যাব? তুমি আমাকে ভালোবাসবে না? তোমার কি এই বিষয়ে কোনো সন্দেহ আছে? নিজে থেকেও বেশি বিশ্বাস করি তোমাকে, আর সন্দেহ করব তোমাকে আমি? আমি জানি আমার পাগলটা আমাকে অনেক ভালোবাসে আর বিশ্বাস করে। তুমিও তো আমার থেকে আমাকে কম ভালোবাসো না। সানজিদার সাথে আরো নানা রকম বিষয় নিয়ে আমার কথা হলো। শেষে সানজিদা আমাকে বললো, এই শোনো, কালকে আমাদের ব্যাচের ছেলেমেয়েরা কক্সবাজারে যাব। কেন যাবে হঠাৎ? মেডিকেলের কিছু প্র্যাকটিক্যাল আছে সেই বিষয়ের জন্য। আরে বাবা, পড়াশোনার জন্য যাবে, আমাকে কি সেটা বলা লাগে? না মানে, না মানে কি বলো, টাকা লাগবে? সেই দিনে তো টাকা দিলে, টাকা লাগবে না? তাহলে? আসলে আমরা 5 দিনের জন্য সেখানে যাচ্ছি, আর এই 5 দিন তোমার সাথে কোনো কথা বলতে পারবো না, তাই। আরে ধুর, এটা কোনো ব্যাপার হলো? তোমার পড়াশোনা আগে, তারপর আমি। তারপরও আমার তোমাকে ছেড়ে যেতে মন চাই দিচ্ছে না। আরে বাবা, তোমার পড়াশোনা শেষ হলে তো আমি সবসময় তোমার সাথে থাকতেছি। তোমাকে খুব মনে পড়বে আমার সেখানে। এই ভুলেও পড়াশোনা করার সময় আমার কথা মনে করবে না, বুঝলে? আমি তো 100 বার করবো তোমার কথা মনে। আরে বাবা, আমার কথা মনে করলে তোমার সেখানে পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে তো। ঘটলে ঘটুক, তবুও তোমাকে ভুলবো না। আমি কি তোমাকে ভুলে যেতে বলেছি নাকি, শুধু পড়াশোনার সময় বাদ দিয়ে? আচ্ছা ঠিক আছে, এবার একটা নাইট কিস দাও তো। তারপর সানজিদা ফোন রেখে দিলাম। সানজিদা সত্যি আমাকে এতটা ভালোবাসবে, আমার এতটা কেয়ার করবে, তা কখনো কল্পনাও করতে পারে নাই।
আমি তো মনে করছি আবার কোনো না কোনো স্বার্থে আমাকে সে ভালোবাসবে। দেখতে দেখতে 4 দিন চলে গেল। এই 4 দিনে চাইন্দা আমাকে ফোন দেয় নাই, আমি তাকে কোনো ফোন দেই নাই। যদি তার কোনো সমস্যা হয় পড়াশোনা করতে, তাই দেয়নি ফোন। তো 4 দিনের সময় রাতে চাইন্দা আমাকে ফোন দিল। এই শোনো, আজ রাতের গাড়িতে আমরা রংপুর যাচ্ছি, আর পরের মাসের 6 তারিখে বাড়িতে যাব। সত্যি তুমি আসবে? আমার পাগলটাকে যে অনেক দিন থেকে দেখি না। সত্যি বলতে তোমাকেও দেখার জন্য ভিতরটা কেমন যেন ছটফট ছটফট করতেছে। এটা কি বলে ভালোবাসা, বুঝলি? কেমন করে? তুমি যদি আমাকে ভালো না বাসতি, তাহলে আমাকে দেখার জন্য এত উতলা হতে না। আমাকে তুমি ভালোবাসো বলেই তো এমন করো, বুঝলি পাগল আমার। এবার বুঝেছি। এই ফোন রাখি, স্যার এসেছে, রংপুর পৌঁছেই কথা হবে তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ সাবধানে আসবে কিন্তু। শাহজাদা ফোন রেখে দিল। আর 4 দিন পর শাহজাদের সাথে কথা বলতে পেরে পরিযায় পানি আসলো। আসলে শাহজাদের সাথে কথা বলতে না পেরে খুব অস্থির অস্থির লাগছিল আমার। পরদিন শাহজাদা আবারও রংপুর আসলে আগের মতো আমাদের দুজনের কথা হতে থাকলো। শাহজাদার ছুটি হলে সে বাড়িতে চলে আসলো। এসে আমার সাথে সে খুব ক্লোজ ভাবে চলাফেরা করা শুরু করলো। শাহজাদা আমার সাথে এতটাই ক্লোজ হয়ে চলতেছে, নিজেকে কন্ট্রোল করে রাখাটা অনেক দায়। তো এভাবে প্রায় সপ্তাহ আমরা একসাথে চলাফেরা করছি, অনেক জায়গায় ঘুরেছি। বিশেষ করে ছোটবেলায় যে জায়গাগুলোতে আমরা বেশি যেতাম, সে জায়গাগুলো চাইন্দা আমার এত কেয়ার করে যে মনে হয় সে আমার বিয়ে করা বউ। আমি সামান্য আঘাত পেলে অস্থির হয়ে যায় চাইন্দা। চাইন্দা ওড়না দিয়ে বারংবার আমার শরীরের ঘাম মুছে দেয়। কোথাও খেতে গেলে আমাকে নিজ হাতে খাইয়ে দেয়। একটা আইসক্রিম দুজনে খাই, কোনো কোক বা ঠান্ডা নিলে সেটা দুজনে একসাথে খাই স্ট্র দিয়ে। আমাকে নিয়ে ভবিষ্যতে কিভাবে সংসার করবে সব বলতেছে। আমাকে এমন ভাবে সে ভালোবাসা শুরু করে দিয়েছে, আমি যদি ওকে ছেড়ে দেই তাহলে সে মরে যাবে এমন অবস্থা। আমাকে সব সময় 2 হাত দিয়ে আমার হাত জড়ে ধরে থাকে। তবে সাথে শহরে গিয়ে একটু ওয়েস্টার্ন ড্রেস পরা শুরু করে দিয়েছে। সে গ্রামে ওসব পোশাক পরে, তবে তার বাড়িতে থাকলে। এই কালকে তো চলে যাচ্ছি আমি। কালকেই চলে যাবে? আর কটা দিন থাকো না। আমিও তো চাই সব সময় তোমার সাথে সাথে থাকতে, কিন্তু পড়াশোনার কারণে পারি না তো। তাহলে আজকেই যাবা তুমি? যাবো, তবে তবে কি সঞ্জিতা? তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে আমাকে? কি জিনিস চাই তোমার? আজকে রাতটা তোমার কাছে চাই আমি। সঞ্জিতা কি বলতেছো এসব তুমি? দেখো সঞ্জিতা, বিয়ের আগে এসব করা হারাম, পাপ। আমি তোমাকে ভালোবাসি তোমার শরীরকে না। আমি জানি এসব পাপ, কিন্তু তোমাকে কাছে পেতে চাই আমি। তোমাকে ছাড়া যে আমার চলে না। তোমাকে যে প্রতি মুহূর্তে মিস করি আমি। প্রতিদিন বাইরে থাকি, তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয় আমার। তোমার স্পর্শ চাই আমি স্বামী। দেখো সঞ্জিতা, ধৈর্য ধরো, একদিন ঠিক আল্লাহ আমাদেরকে এক করে দেবেন। তুমি আমাকে একটুও ভালোবাসো না। এই পাগলি, কে বলেছে তোমাকে আমি ভালোবাসি না? তোমাকে তো আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি। যদি তাই হতো তাহলে আমার কথাই রাজি হয়ে যেতে। এসব করা ঠিক না সঞ্জিতা। ও, বুঝেছি। আমি তো আবার খারাপ নেই। আমার সাথে প্রেম করা যায়, কিন্তু অন্য কিছু করা যায় না। এখন বুঝেছি, এটা তোমার অভিনয় আমার সাথে। আমি তো খারাপ নেই, তাই দয়া দেখিয়ে আমার সাথে এতদিন প্রেম ভালোবাসা করেছো তুমি। আমাকে কেনই বা তুমি আপন করে নেবে? তুমি তো আমার থেকেও ভালো মেয়েকে আশা করো। এইসব পাগলের মতো কি বলো তুমি? তোমাকে ভালোবাসি, তোমার জন্য নিজের জীবন দিতেও রাজি আছি আমি। তাহলে রাজি হচ্ছ না কেন তুমি? তুমি না বললে আজকেই চলে যাবে, তাহলে আমার সাথে থাকতে চাচ্ছ যে? সবাই জানবে আমি রংপুরে গেছি, কিন্তু রাতটা তোমার সাথেই কাটাবো। আর দুজনেই রঙিন দুনিয়াতে হারিয়ে যাব। সকালবেলা তুমি আমাকে রংপুরে রেখে আসবে। আমি এসব পারবো না, আর আমি এখনো বড় আব্বার বাড়িতে থাকি। কেউ দেখলে বা জানলে সমস্যা হবে। বাহ, তাহলে তো ভালোই হলো। মানে? তোমার নতুন বাড়িতে আমাদের দুজনের বাসর হবে, আর আমি নতুন বউ হয়ে তোমার বাড়িতে যাব, বুঝলে? তাহলে কেউ জানবেও না, শুনবেও না। না, আমি পারবো না তোমার সাথে এসব করতে। আমার কথায় যদি রাজি না হও, তাহলে এখানেই নিজের ক্ষতি করে ফেলবো, বলে দিলাম। কি করবে তুমি? চাইন্দার সাথে সাথে একটা ব্লেড বের করলো, আর তার হাতে হালকা টান দিল। ব্লেড হাতে টান দেওয়ার সাথে সাথে চাইন্দার হাত থেকে রক্ত ঝরতে থাকলো। এই কি করতেছো তুমি এসব? ব্লেডটা এক্ষুনি ফেলে দাও বলতেছি। আমার কথায় রাজি না হলে আরও কি যে করবো নিজেও জানি না। এবার সানজার এমন কথা শুনে অনেকটা ভয় পেয়ে গেলাম। ওর হাতটাও আমাকে ধরতে দিতেছে না, আর ওর হাত থেকে রক্ত ফোটায় ফোটায় পড়তেছে। এমন দৃশ্য দেখে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেলাম। আমি রাজি আছি তোমার প্রস্তাবে, প্লিজ এবার হাতটা কোনো কিছু দিয়ে বাঁধো। বলতে হবে না, সাথে স্যাভলন আর তুলা নিয়ে এসেছি। আমি সানজার এরকম কাহিনী দেখে নিজে অবাক। এ মেয়ে কি সামান্য ভালোবাসার মানুষের সাথে রাত কাটাবে বলে কত কাহিনী না করলো সে। বুঝি না হঠাৎ আমার প্রতি তার এত ভালোবাসা কোথা থেকে আসলো। যাই হোক, সেখান থেকে দুজনের বাড়িতে চলে গেলাম। সন্ধ্যার দিকে সানিদা ব্যাগ নিয়ে একাই চলে আসলো। আমি আমার অটোতে তুলে আমার নতুন বাড়িতে নিয়ে এলাম।
রাত সম্ভবত 11টা হবে। তখন সানিদা আমাকে একটা উত্তেজনা ওষুধ খাওয়ালো, যাতে দীর্ঘ সময় ধরে দুজন এনজয় করতে পারি। আমিও বাধ্য ছেলের মতো ওষুধটা খেয়ে নিলাম। পরদিন সকালে চোখ মেলে দেখি অনেক সকাল হয়ে গেছে, আর সানিদা বিবস্ত্র অবস্থায় আমার বুকের উপর শুয়ে আছে। আমি হাত বাড়িয়ে টেবিল থেকে মোবাইলটা নিয়ে দেখি চল 10টা বাজে, তাই আমি সানিদাকে দ্রুত ডেকে তুললাম। আর একটু ঘুমাই না। এই 10টা বাজে, অনেক সকাল হয়ে গেছে, তোমাকে রংপুর যেতে হবে না? সানিদা ধর পর করে উঠে দেখে তার শরীরে কোনো পোশাক নেই, তাই সে বিছানার চাদরটা ওর গায়ে জড়িয়ে দিল। আমি অবাক দৃষ্টিতে সানিদার দিকে তাকিয়ে থাকলাম। সারা রাত কত অত্যাচার করলে, আর এখন এভাবে আমার দিকে কি দেখো? না মানে আমার না কালকে রাতের কিছুই মনে পড়তেছে না। মনে পড়বে কি করে? যা যা করেছো না আমার সাথে, উফ বাবা, আর একটু হলে মরে যেতাম। এসব কি বলো তুমি? আর সত্যি বলতেছি আমার কোনো কিছুই মনে পড়তেছে না। কালকের ওষুধের গুণ ওটা বুঝলে? যাও তুমি ফ্রেশ হও, আমি ড্রেস পরবো। তুমি গোসল করবে না? এমনিতেই সময় অনেক চলে গেছে, গোসল করার সময় নেই, হোস্টেলে গিয়ে গোসল করব। তাই বলে এই শরীরে যাবে তুমি? অত কথা বলার সময় নাই, যাও মুখ ধুয়ে আসো, রংপুর খাওয়া করবো, যাও তো। তাই বলে উফ, তুমিও না বেশি বেশি, যাও তো। আমিও ঘর থেকে বের হয়ে টিউবওয়েলে গিয়ে হাত মুখ ধুয়ে ঘরে এলাম। এসে থেকে সানিদার জিন্স টপস আর মাথায় ওড়না পেঁচিয়ে নিয়েছে। আমি অটো বের করে সানিদাকে অটোতে তুলে নিলাম। অটোতে করে সানিদাকে রংপুরে হোস্টেলে দিয়ে আবার অটো নিয়ে চলে আসলাম। রংপুরেও আর কোনো খাওয়া হলো না, শুধু দৌড়ের উপর রেখেছে আমাকে, কোথাও অটো দাঁড় করাতেও দেয়নি সানিদা। বাড়িতে আসার পর বড় আব্বার কাছ থেকে খাবার নিয়ে খেলাম, তারপর অটো নিয়ে বেরিয়ে পড়লাম নিত্যদিনের মতো। ভালোবাসা এমন একটা জিনিস, সেখানে বিশ্বাস আর ভরসা রাখা চাই, যা আমি সানিদাকে করি। সানিদা যাবার 20 দিন পর আমাকে ফোন দিল। তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ? আমার লজ্জা করতেছে বলতে। আর এই খুশির সংবাদ দিতে আবার লজ্জা কি আছে? এটা যদি তুমি বুঝতে তাহলে কখনো বলতে না। যদি লজ্জা করো তো বলার দরকার নেই। এই তুমি রাগ করো কেন? বলতেছি তো। তো বলো। তুমি বাবা আর আমি মা হতে চলেছি। কি? সত্যি বলতেছি, তুমি বাবা হচ্ছ। আমি কেমন করে? সেদিন রাতের কথা ভুলে গেলে? তোমার আর আমার যা হয়েছিল তার ফল এটা। এটা কি করে সম্ভব? সব সম্ভব বুঝলি। আর একটা প্রাপ্তবয়সী ছেলে মেয়ে যা করলে খুব দ্রুত হয়, তাই হয়েছে। তো তুমি আসো, আমরা বিয়ে করে নেই। আমি কালকে বাড়িতে যাইতেছি, তখন সব বিস্তারিত কথা হবে। ঠিক আছে তাহলে, ফোন রেখে দিলাম। কিন্তু আমি বুঝতেছি না এটা কেমন করে হয়। আমার তো মনেই হচ্ছে না সানিদার সাথে আমার খারাপ কোনো সম্পর্ক হয়েছে। যদি সানিদা অন্য কারোর সাথে এমন করে প্রেগনেন্ট হয়, তার দায়ভার আমার উপর চাপিয়ে দেয়। ছি ছি, এসব আমি কি ভাবতেছি? সানিদা এমন কোনো কাজ করবে না, কারণ সানিদা আমাকে ভালোবাসে, অন্য কাউকে না। আর সানিদা আমাকে মিথ্যা কথা কেনই বা বলবে? বা আমি জানি সানিদা আমাকে অনেক ভালোবাসে। পরের দিন আর অটো নিয়ে বাইরে গেলাম না, সেদিন বাড়িতে ছিলাম। কিন্তু দিন করে সন্ধ্যা হলো, তবুও সানিদা আসলো না। রাতে সানিদা আমাকে ফোন করে আবার নতুন বাড়িতে যেতে বললো। আমি সেখানে গিয়ে দেখি সানিদা আগে থেকে এখানে এসেছি। তুমি কখন আসলে? এই তো মাত্র আসলাম আমি। চলো আজকে তোমাকে বিয়ে করব, আর আমাদের পবিত্র সম্পর্কের সন্তানকে সমাজের চোখে স্বীকৃতি দেই। না, তা আমি চাচ্ছি না। মানে? আমি সন্তান পৃথিবীতে আনতে পারবো না। কেন? দেখো স্বামী, আমার নিজের কেরিয়ার এখনো ঠিক হয়নি, এর মাঝে আমি সব ঝামেলায় পড়তেই চাই না। আরে বোকা, সমস্যা কি? আমি তো আছি। যতদিন তোমার কেরিয়ার ঠিক না হয় ততদিন তোমাকে চালাবো। সেটা বড় কথা নয়। আমরা যতই বিয়ে করি না কেন, আমার পেটের সন্তান তো না জায়েজ। কি বলো এসব তুমি? ঠিক কথাই বলেছি আমি, কারণ আমরা বিয়ের আগেই শারীরিক সম্পর্কে নিজেদেরকে জড়িয়েছি। এখন যতই বিয়ে করি না কেন, আমাদের পেটের সন্তান ঠিক না জায়েজ বৈধ হবে না। আমি অত কিছু বুঝি না। আমার সন্তানকে আমি পৃথিবীর আলো বাতাস দেখাতে চাই। আমি সেটা কোনোভাবেই পারবো না স্বামী। সবাই জানাজানি হলে আমাদের সন্তানকে সবাই না জায়েজ সন্তান বলবে। আমি মা হইতে সহ্য করতে পারবো না। কেউ জানলে না বলবে? এখন তো মানুষ বিয়ের বছরের মধ্যেই বাবা মা হয়ে যায়, আর আমাদের না হয় তাই হবে, সমস্যা কি? তুমি বুঝতে পারতেছো না, আমার বন্ধু বান্ধবী ওরা কি ভাববে, আমার মেডিকেল টিচার ওনারা কি ভাববে, আমার পরিবার। বুঝার চেষ্টা করতেছো না কেন তুমি? তো এখন কি করতে চাও তুমি? অ্যাবর্শন করাতে চাই আমি। এটা করা কি ঠিক হবে? একটা নিষ্পাপ শিশুকে মেরে ফেলবে, যে কিনা এখনো পৃথিবীর আলো বাতাস দেখলো না। তুমি যদি মেয়ে হতে তাহলে বুঝতে পারতে কেন এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছি। আমারও তো ইচ্ছে করে আমার সন্তানকে বেঁচে থাকতে দেখি। ঠিক আছে, যা করলে তোমার ভালো হয় তাই করিও। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আমার কাছে কোনো টাকা নেই, কিভাবে অ্যাবর্শন করাবো? কত টাকা লাগবে? এই 20,000 টাকা হলে হবে। এটা করতে 20,000 টাকা লাগে তা তো আগে কখনো শুনিনি।
আমি জানি সিজার করতে সন্তান জন্ম দিতে এত টাকা লাগে, আর এখন এটা করতেও এত টাকা লাগে। বেশি বুঝো তুমি। আগে আমার কথাটা শুনবা তো নাকি? কি কথা? সামনে 17 তারিখ থেকে আমার পরীক্ষা আছে। আমি যদি কালকেও অ্যাবর্শন করি তাহলে প্রথম পরীক্ষা আমি দিতে পারবো না। তার মানে সেই পরীক্ষাতে আমি ফেল করব। তাই ফেল যেহেতু না আসে, তাই টাকা চাচ্ছি যাতে পাশ করতে পারি আর ডাক্তার হয়ে যেতে পারি। তোমাকে যেন আর কোনো কষ্ট করা না লাগে, আমিও তোমাকে দ্রুত বিয়ে করে সংসার করতে পারি। তো এবার বুঝেছি। তুমি থাকো, আমি বড় আব্বার কাছ থেকে টাকা নিয়ে আসি। সেখান থেকে আমি বড় আব্বার বাড়িতে আসলাম, তারপর বড় আম্মার কাছ থেকে টাকা নিলাম। তখন বড় আম্মা বলতেছে, বাবা তুই এত টাকা নিয়ে কি করিস? একজনকে দিব। জুয়া টুয়া খেলোস না তো? সেদিন 30,000 টাকা নিলি, আজ আবার 20,000 টাকা নিলি। এভাবে টাকা নিয়ে কিভাবে কি করিস তুই? আরে বাবা, টাকা তো আর নষ্ট হচ্ছে না, আমি একটা ব্যাংকে রাখতেছি, বুঝলে? তুই যা ভালো বুঝিস বাবা। বড় আম্মার কাছ থেকে টাকা নিয়ে এসে সানিদার হাতে দিলাম। তারপর সানিদা সেই রাতে আবার চলে গেল। সে নাকি কাল সকালেই ওটা করবে। আমি যেন তাকে 3 দিন ফোন না দেই, সে নাকি সেই সময় খুব অসুস্থ থাকবে। সানিদা চলে যাওয়ার পর সানিদার সাথে আমার 3 দিন কোনো কথা হয়নি। 3 দিন পর সানিদা নিজে আমাকে ফোন দেয়, কথা হয়। তো এভাবেই চলতে থাকে আমাদের প্রেম ভালোবাসা। তো সেদিন আমি আবার রংপুরের দোকানে মাল কিনে আনার জন্য গেলাম। আসার পথে চিন্তা করলাম সানিদার সাথে একটু দেখা করে আসি, তাই তার কলেজ ক্যাম্পাসে চলে গেলাম। এদিকে সানিদা আজ শাড়ি পরে এসেছে, সাথে তার আরো 2টা বান্ধবীও। আমাকে দেখা মাত্র সানিদা ওর বান্ধবীদের কাছ থেকে আমার কাছে আসলো। হঠাৎ তুমি এখানে কিসের জন্য এসেছো? না মানে রংপুর এসেছিলাম একজন দোকানের মাল কিনতে, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। ভালো করেছো। তোমার ক্লাস নাই আর এরকম সেজে কলেজে এসেছো কেন? ক্লাস শেষ করেছি আর বন্ধুরা সহ একটা পার্টিতে যাব একটু পরে। পড়াশোনা বাদ দিয়ে পার্টিতে কি তোমার? আরে বাবা, এটা কোনো বাজে পার্টি না। আমাদের এক বান্ধবীর বিয়ের রিসেপশনের পার্টিতে যাচ্ছি, বুঝলে? ও, এবার বুঝেছি। আমাকে কি বিশ্বাস হয় না? কি যে বলো না তুমি, তোমাকে আমার বিশ্বাস হবে না? তাহলে এইভাবে বলো কেন? আর এইভাবে বলবো না। আমাদের কথা শেষ হয়নি, একটা ছেলে বাইক নিয়ে সরাসরি আমাদের কাছে আসলো। আর এসে সান্দাকে বললো তার বাইকে উঠতে। সেটা দেখতে অনেক সুন্দর আর হ্যান্ডসাম, ড্রেসআপ ও বড় লোকের ছেলের মতো। যে কোনো মেয়ে তার প্রেমে পড়তে বাধ্য হবে। আর তার কথা বলার ধরন দেখলে মনে হবে যেন তার কথায় মিষ্টি মেশানো। আচ্ছা শামীম, তাহলে তুমি বাড়িতে যাও, আমি এবার পার্টিতে যাই, এমনিতেই অনেক দেরি হয়ে গেল। তারপর সানজিদার ছেলেটার বাইকে করে চলে গেল। হতে পারে ছেলেটা সানজিদার বন্ধু, হয়তো সানজিদা তার সাথে গেল। আমি আর কোনো কিছু না ভেবে বাড়িতে চলে আসলাম। যার মাল কিনেছি গেছিলাম, তাকে তার মাল বুঝিয়ে দিয়ে ভাড়া নিয়ে নিলাম। তো হঠাৎ একদিন সানজিদার বাবা আমার অটোতে করে মালামাল তার বাড়িতে নিয়ে গেল। তো সেই মালামালগুলো আমি তাদের বাড়ির ভেতরে ঢুকে দিতেছি, যখন শেষবার তাদের বাড়িতে ঢুকবো, হঠাৎ অনেক মেয়ের হাসির আওয়াজ আমার কানে আসলো। আমার মন বলতেছে সানজিদা বাড়িতে এসেছে, তা নাহলে এত মেয়ে তো এদের বাড়িতে আসার কথা না। কৌতূহলবশত আমি সে হাসির আওয়াজের দিকে এগিয়ে যেতে থাকলাম। তখন আমার কাঁধে চাঁদের বাবা কেনা চাউলের বস্তা। তখন আমি উকি মেরে দেখতে থাকলাম চাঁদা আসছে কিনা। আমি উকে দিয়ে দেখি চাঁদা একটা ছেলেকে জোরে ধরে আছে। আর ছেলেটা কেউ নয়, সেদিনের বাইকের ছেলেটা, এবং তার বান্ধবীর নানা রকম কথা বলতেছে। তোর সাথে রাব্বি ভাইয়াকে সেই মানিয়েছে। দেখতে হবে না পছন্দটা কার? তো ভাইয়ার সাথে কি বিয়ে দেবে তোর বাবা? আরে দিবে না কেন, ছাড়ো, আপু আছে না। আপু কি করবে আবার? এ তো আপুর দেবর, বুঝলি? শালিকারা, তোমরা কোনো চিন্তা করো না, আমরা তার সব কিছু প্ল্যান সাজিয়ে রেখেছি। কি প্ল্যান ভাইয়া? আরে আমরা কোর্ট ম্যারেজ করে রাখবো, পরে মেনে না নিলে আমরা পালিয়ে যাব। আর সানজিদা তো ডাক্তারি পড়তেছে, আমাদের কোনো সমস্যা হবে না। এর মাঝে সানজিদা রাব্বিকে ডাক দিল। রাব্বি সেখান থেকে চলে যায়। তখন সানজিদা সেই বান্ধবী, মানে যার কলেজে সানজিদাকে মেনে নিয়েছিলাম, সে বলতেছে, সানজিদা, শামীম ভাইয়াকে কি এভাবে ঠকানো ঠিক হচ্ছে তোর? দেখ সুরভি, ঠিক না ভুল তা জানি না, তবে আমার রাব্বিকে চাই। তাছাড়া আদ্রিয়ান আমাকে ধোকা দেওয়ার পর এই রাব্বি আমাকে সঙ্গ দিয়েছে। আর শামীম ভাই? ওটা ছিল মাত্র একটা সাপোর্ট। কারণটা হলো আদ্রিয়ানের সাথে আমার ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলার অভ্যাস ছিল, তাই সেই ঘাটতিটা শামীমকে দিয়ে পূরণ করেছি। তাহলে শামীমের কাছ থেকে যে টাকাগুলো নিতি? বাবা যে টাকাগুলো দিত বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা, পার্টি করা ইত্যাদি করতেই শেষ হয়ে যায়, তাই তো ওই বলদটাকে ব্যবহার করেছি। তবে বলদটার টাকা দিয়ে আমার অনেক উপকার হয়েছে। মানে? দেখ, তোরা তো আমার বান্ধবী, আর তোরা তো আমার সব কথাই জানিস, তাই এইসবও জেনে রাখ। শামীমের টাকা দিয়ে আমি পড়াশোনার যা লাগে তা করেছি, আর রাব্বির সাথে রুম রেট করতে ব্যয় করেছি। তবে রাব্বিও আমাকে টাকা দেয়, কিন্তু তেমন দিতে পারে না, কারণ সেও পড়াশোনা করে। তখন তার আর একটা বান্ধবী বলতেছে,
কিভাবে প্রেগনেন্ট হলি, কিভাবে শামীমের কাছ থেকে টাকা নিলি, আবর্ষণ করালি, তা খুলে বল। কি তুই আবারও প্রেগনেন্ট হয়েছিস? চুপ, আসতে বল, কেউ শুনতে পারবে। তাহলে এবার রুবির সাথেও রুম ডেট করে তুই প্রেগনেন্ট হয়েছিলি? হ্যাঁ, হয়েছিলাম। যদি আদ্রিয়ানের মতো রাব্বিও তোকে ছেড়ে চলে যায়? যাবে না, কারণ সে আমাকে আদ্রিয়ানের মতো ভালোবাসে না, বুঝলি? আর আমরা কয়েকদিনের মধ্যেই বিয়ে করতেছি কোর্টের মাধ্যমে। তো এসব কেমন করে হলো শুনি? আমি শাহিনদের কথা শুনে নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে আমি কাকে বিশ্বাস করেছি। কোনো শত্রু তো এমন বেইমানি করে না, আর তাকে তো কোনো স্বার্থে ভালোবাসি নেই আমি। তখন আবারও বলা শুরু করলো, তো কি এসব করলি তুই বলতো? আদ্রিয়ান যখন আমাকে ধোকা দিল তখন আমি অনেকটা আপসেট হয়ে পড়ি। আমার হাতে তেমন টাকা বা অন্য কেউ ছিল না, আর আমি তখন শামীমের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিই। তারপর কি হলো? তোদের সামনেই সুইসাইডের নাটক করি, যাতে তোরা আমাকে আবারও শামীমের কাছে অবধি পৌঁছে দিতে পারিস। তাই তুই আমাদেরকে ব্যবহার করলি? ঠিক তাই। তারপর কি কি করলি তুই? তারপর তো শামীমকে রাজি করলাম। আমার সে সময় টাইম পাসের কেউ ছিল না, প্লাস টাকারও প্রয়োজন ছিল আমার। শামীমের সাথে কথা বলতে বলতে হঠাৎ আমার রাব্বির কথা মনে পড়ে যায়। রাব্বির কথা কেন? আরে বলতেছি তো, আমার আপুর যখন বিয়ে হয় সেই সময় রাব্বি আমাকে প্রপোজ করে, আর আমি তাকে ঝুলিয়ে রাখি। আদ্রিয়ান আমাকে ছেড়ে দেওয়ার পর আমি রাব্বির সাথে যোগাযোগ করি, আর রাব্বিও রাজি হয়ে যায়, কিন্তু আমার সাথে তেমন একটা কথা বলতো না। তাই আমি রাব্বির সাথে প্রেম আর শামীমের সাথে অভিনয় করি। আর তুই প্রেগনেন্ট হলি কি করে? রাব্বি তো পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে, আর দেখতে অনেক সুন্দর। বাবার টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে, আর রাব্বির সাথে অনেক মেয়ের সুসম্পর্ক। তাই আমি রাব্বিকে নানা রকম অজুহাত দেখিয়ে রাজি করাই, কিন্তু তখন সেই হোটেলে রুম ভাড়া নিয়ে টাকা নেয়। তাই বুদ্ধি করে শামীমের কাছ থেকে টাকা নিই, আর শামীমকে বলি আমি 5 দিনের জন্য কক্সবাজার যাচ্ছি পড়াশোনার জন্য। সেখানে গিয়ে আমি আর রাব্বি রুম ডেট করি, আর আমাদের সেই সময়কার কিছু ভিডিও আর পিক তুলে রাখি, যাতে রাব্বি আমাকে ছেড়ে না যায়। একেই বলে ধোকা খেলে অন্যকে কিভাবে ধোকা দিতে হয়। তারপর কি করলি? সেখান থেকে রংপুর আসার কিছুদিন পর জানতে পারি আমি আবারও প্রেগনেন্ট। তাই বুদ্ধি করে বাড়িতে চলে আসি, আর শামীমের সাথে এমনভাবে মিশি যেন সে আমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়। কিন্তু শালা বোকা, কিছু কাজেরই না। তাই আমি আর তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য বলি। পরে রাজি হলে তাকে ঘুমের ওষুধ খাওয়াই, আর সে কিছু জানেই না। পরে কি হলো? পরে তাকে ফোন করে বলি আমি প্রেগনেন্ট, আর সে বাবা হতে যাচ্ছে। সে শুনে তো খুশিতে পাগল হওয়ার অবস্থা। পরে তার বাড়িতে গিয়ে বলি আমি এ বাচ্চা নেব না, তাই সে নাকি কান্না আর পারে না, পায়ে পড়ে। পরে শামীমকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়, আর অ্যাবর্শন করার কথা বলে। আবারও 20,000 টাকা নিই, আর রাব্বি জানে না শামীমের সাথে আমার প্রেমের অভিনয়ের কথা। সাব্বির ভাইয়ার সাথে এইসব কেন করতে গেলি? কেন তার জীবনটা নষ্ট করতে গেলি তুই? তোর জন্য তো সে অনেকটা পাগল। তোর সব কিছু জানার পরেও তোকে আপন করে নিয়েছে। কোন মেয়েটা টাইম পাস না করে? সবাইকে এক ভাবিস না। আরে রাগ করিস কেন? সবার কথা তো বলি নাই, এমন অনেকেই আছে যারা টাইম পাস করে। আমিও নিজেকে ভালো রাখার জন্য শামীমকে ব্যবহার করেছি। একটা বিষয় বুঝলাম না, শামীম ভাইয়ের সাথে তোর কিভাবে পরিচয় হলো? দুজনে একসাথে একই স্কুলে কলেজে পড়েছি, সেখান থেকেই পরিচয়। সত্যি বলতে তার সাথে আমার কোনো সম্পর্ক করার ইচ্ছাই ছিল না। তাহলে? ও খুব ভালো ছাত্র ছিল, আর আমি পড়াশোনা তেমন পারতাম না, তাই তাকে ব্যবহার করেছি। আর এমনভাবে তার সাথে কথা বলেছি আর মিশেছি, মনে হবে তাকে ছাড়া আমি অচল। আর যখন দেখলাম আমার জন্য শামীম সব করতে প্রস্তুত, তখন তো নিজেকে ধন্য মনে করা শুরু করলাম। আর তাকে দিয়ে কত টাকা হাতিয়েছি তার হিসাব নেই। এতে আমার পড়াশোনা, হাত খরচ, পোশাক, চলাফেরা করা খুব ভালো হয়েছে। একটা এতিম গরিব ছেলের সাথে এসব করা কি তোর ঠিক হয়েছে? যদি শামীম জানতে পারে বা তার নিজের কোনো ক্ষতি করে? জানতে দিলে না জানবে, রাব্বিকে বিয়ে করে ওকে বলবো বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়েছে, ব্যাস শেষ, কেচ্ছা খতম। এগুলো করা ঠিক হয়েছে তোর সঞ্জিতা? এই বেশি কথা বলিস না তো। তোদের জন্য রাব্বির সাথে একান্ত সময় কাটাতে পারছি না, তার চেয়ে বরং রাব্বিকে নিয়ে শামীমের বাড়ি গিয়ে একটু মজা করি।
আমি সানিদার এমন সব কথা শুনে কাঁধ থেকে চাউলের বস্তা নিচে ফেলে দিলাম। আমি ভাবতেও পারতেছি না এত বড় বেঈমান মানুষ কেমন করে হয়, এত সুন্দর অভিনয় মানুষ কেমন করে করতে পারে। হঠাৎ সানিদার বাবা আমাকে বলে তার আরো কিছু নিয়ে আসা লাগবে। আমি সানিদার বাবার সহ আবারও বাজারে গেলাম। বাজারে যাওয়ার সময় সানিদা আমাকে ফোন দিল। কোথায় যাচ্ছ তুমি? এই তো বাইরে আছি। আমি তোমার বাড়িতে আছি, কিছুক্ষণ পরে আসো, ঠিক আছে? ঠিক আছে। তারপর সানিদার বাবা আরো কি কি যেন কিনলো, সেখানে আরো সময় ব্যয় হলো। সেগুলো নিয়ে তার বাড়িতে দিয়ে আমি আমার নিজের বাড়িতে গেলাম। বাড়ির ভিতর ঢুকে দেখি দরজা খোলা। আমি একটু এগিয়ে গিয়ে দেখি রাব্বি ছেলেটা সহ সানিদার শারীরিক সম্পর্ক করতেছে। এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এবার সানিদাকে উচিত শিক্ষা দিতে হবে। আমার রাব্বির সাথে যৌনতা শেষ হলে রাব্বি সানিদাকে বলতেছে, বললে না তো এটা কার বাড়ি? আমার স্কুলের একটু বন্ধুর বাড়ি, আমার সাথে পড়াশোনা করতো। এবার তুমি যাও, ও এসে এভাবে তোমার সাথে দেখলে সমস্যা হবে। তারপর রাব্বি ঘর থেকে বের হলো। আমি আড়ালে চলে গেলাম আর সানিদা মাটিতে পড়ে থাকা কাপড় তুলে পড়তে লাগলো। আমি সেই সময় ঘরে ঢুকলাম। আমাকে আচমকা দেখে সানিদা ঘাবড়ে গেল আর ঘামতে লাগলো। বর্তমান চারিদিকে তাকিয়ে দেখি সব কয়েদি, জেলার মৎস্য অফিসার, শিক্ষা অফিসার, সবার চোখে পানি, শুধু জজের চোখে পানি নাই। থামলে কেন? তারপর কি কি করেছো সেটা বলো। কিভাবে মেয়েটাকে মেরেছো সেটা বলো। মেয়েটাকে কি তুমি মেরেছো? ঠিক কাজ করেছো তুমি। এমন বেইমান মেয়ে বেঁচে থাকার কোনো কারণ আমি দেখি না। তো কিভাবে মারলে মেয়েটাকে? বল না কিভাবে মারলো তাকে। তাহলে শোনো নতি, আর এই শীতের মধ্যে তুমি এভাবে ঘামতেছো কেন? কই, ঘুমাতেছি আমি। এ দেখো তোমার কপালে ঘাম। সানিদার সাথে সাথে আমাকে জোরে ধরলো। আমি ওই সুযোগে সানিদাকে বিছানায় ফেলে দিলাম আর ওর ওনার বুক থেকে নিয়ে সিঁড়ি সিঁড়ি দুই ভাগ করলাম। এক অংশ দিয়ে ওর দুই হাত বাঁধলাম আর এক অংশ দিয়ে ওর দুই পা বাঁধলাম। তারপর অন্য ঘর থেকে রশি এনে দুই হাত দুই দিকে ছড়িয়ে খাটের সাথে বাঁধলাম আর দুই পা দুই দিকে দিয়ে বেঁধে ফেললাম। এই, তুমি আমাকে এভাবে বাঁধলে কেন? আর আমার ওড়না বা কেন ছিঁড়ে ফেললে? জানেমান সেদিন রাতে কি করছি তা আমার মনে নাই, কিন্তু সেদিন রাতের মনে না থাকা কাজটা আজ করবো। তাই বলে ভাবে বেঁধে কেউ এসব কাজ করে? আমি তোমার প্রেমিকদের মতো করে ওসব করবো না, একটু অন্যরকম ভাবে করবো। ঘর থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে একটা রামদা, লবণ আর শুকনা মরিচ গুঁড়ো নিয়ে আসলাম। এসব কেন নিয়ে আসলে তুমি? চুপ কর, তোর জন্য আজ আমার করুণ অবস্থা। এই তোর কি ক্ষতি করেছি আমি? কেন আমার সাথে বেইমানি করলি তুই? মানে? তুই যদি আমাকে ভালো না বাসবি তাহলে কেন এমন অভিনয় করলি তুই আমার সাথে? তোর যদি অন্য ছেলেকেই ভালো লেগে থাকে তাহলে কেন আমাকে তোর জীবনে জড়ালি? এসব কি বলো তুমি? আমি তখন তার বাড়ির সব কথা বলে দিলাম। এসব শুনে সানিদা ভয় পেয়ে গেল। জানে ম্যান, যত কষ্ট আমাকে দিয়েছিস তার চেয়ে হাজার গুণ কষ্ট তোকে দেবো আমি। কি করবে তুমি? আমি শুধু দেখ আর চিৎকার কর। আর কোনো বললাম না। আমি বিছানায় উঠে ওর গায়ের সব কাপড় খুলে ফেললাম। তারপর রামদা দিয়ে সব কেটে ফেললাম। কাটতে থাকলো সানিদা। আমি এবার লবণ আর মরিচের গুঁড়া চেনে দিয়ে দিলাম। তারপর তার হাত কাটলাম, মানে শরীর থেকে আলাদা করে দিলাম। তারপর তার সব কিছু কেটে মুরগির মতো ছটফট করতে লাগলো সেখানে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমার খুব কষ্ট হচ্ছে, তার চেয়ে আমাকে একেবারে মেরে ফেলো, আমি আর সহ্য করতে পারতেছি না। ঠিক এইরকম ঝড় আমার বুকে হচ্ছে। তোর জন্য কি করি নাই? তোর জন্য নিজের কেরিয়ার, সংসার নষ্ট করেছি। তোর জন্য নিজেকে শেষ করে ফেলেছি। এই তোর স্বার্থ নিয়ে তো তোকে ভালোবাসি নাই, এমনকি তোর শরীরটাকেও না। তাহলে কেন আমার সাথে এত বড় প্রতারণা করলি? তুই ভালো করে জানিস তোকে কতটা ভালোবাসি। তোকে পাওয়ার জন্য আমি কি কি না করছি। সেই ছোটবেলা থেকে তোর সব চাহিদা আমি পূরণ করছি। তার বিনিময়ে কি দিয়েছিস আমাকে? আমাকে মেরে ফেলো, আমি আর সহ্য করতে পারতেছি না। এমন যন্ত্রণা আমার কখনো হয়নি। চুপ, কোনো কথা বলিস না। তোর না শরীরে উত্তেজনা বেশি, তা আরো বাড়িয়ে দেবো আমি। কিন্তু না, চাইতে চিৎকার করতেছে, এত জোরে চিৎকার করতেছে যে আশেপাশের মানুষ শুনতে পাওয়ার অবস্থা। তাই আমি রামদা দিয়ে ওর জিপটাই কেটে সেখানে লবণ আর শুকনা মরিচের গুঁড়ো দিলাম। মনে আছে তুই বলেছিলি না আমার বুকে মাথা রেখে তুই ঘুমাবি? আয় তোকে আজ ঘুম পাড়িয়ে দেই। তার আগে বলতো আদ্রিন আর রাব্বি তোকে কোথায় কোথায় স্পর্শ করেছে? ও তুই তো বলতে পারবি না। দাঁড়া, আমি রামদা দিয়ে সব জায়গায় কেটে দিয়ে তোকে পবিত্র করে আমার বুকে রেখে তোকে ঘুম পাড়িয়ে দেই। তারপর রামদা দিয়ে তার কপাল থেকে পা পর্যন্ত একইভাবেই কেটে দিছি। যা, এরকম বাংলাদেশের ইতিহাসে কাউকে মেরেছে কিনা জানি। আমি এবার সানিদার দু পা কেটে ফেললাম। তখন অব্দি সানিদার দেহে প্রাণ ছিল। শেষে সানিদার পেটে কয়েকটা কোপ দেই আর সাথে সাথে সানিদাকে আমার বুকে জড়িয়ে ধরি আর সেখানে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সানিদাকে এত যন্ত্রণা দেওয়ার পর কুপিয়ে মারলাম, যা ভাষায় বলে বোঝাতে পারবো না। তাকে তো আমি ভালোবাসতাম। আমাকে বললে তো তার জীবন থেকে সরতাম। কেন সে বারবার আমার সাথে ছলনা করলো? কেন বেইমানি করলো সে? আমি তো কোনো স্বার্থ নিয়ে থেকে ভালোবাসি নাই। অনেকক্ষণ সানিদার দিকে চেয়েছিলাম। তারপর নিজে 999 কল দিয়ে
বলি, আর কিশোরগঞ্জ থানা থেকে পুলিশ এসে সব দেখে ভয় পায়, তারপর আমাকে নিয়ে থানা যায়। বর্তমানে সবাই এবার ভয়ের চোখে আমার দিকে তাকিয়ে আছি, আর সবাই অনেক দূরে দূরে চলে গেছি। কিছুক্ষণ আগেও আমার জন্য যাদের চোখে পানি ছিল, এখন আমাকে দেখে তারা ভয়ে কাতর। তুমি কি মানুষ? এভাবে কেউ কাউকে এত কষ্ট দিয়ে মারে? জজ সাহেব, শামীম সত্যি কি অপরাধী? সত্যি কি অপরাধী শামীম? মানুষ হয়ে মানুষ মেরে ফেলার মতো পাপ আর হয় না। সে দুনিয়াতে যেমন সবার চোখে নিকৃষ্ট হয়, পরকালে তাকে জাহান্নামে থাকতে হবে। আমি নিজেও বলতে পারবো না সত্যি কি অপরাধী শামীম। সত্যি কি অপরাধী শামীম স্যার? তারপর আর কি, যা রায় ছিল তাই হয়েছে।